হ্যাঁ। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 25 ও 26 ব্যাচের পরীক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই অনেক অনেক ভালো ও সুস্থ আছো। আমি মোহাম্মদ শাহাদাত খান রাশেদ আছি আজকে তোমাদের সাথে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের বহুল বহুল কাঙ্ক্ষিত একটি ক্লাস, অর্থাৎ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ নিয়ে। তো সবাইকে রিকোয়েস্ট করবো যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছ সবাই একটু জানিয়ে দাও। পাশাপাশি তোমরা তোমাদের বন্ধু বান্ধব সহ যারা আছে সবাইকে কষ্ট করে ক্লাসটা একটু মেনশন এবং শেয়ার করে দাও, যাতে করে আমরা একসাথে সবাই ক্লাসটা করতে পারি। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই সবার জায়গা থেকে লাইভে যুক্ত হয়ে যাও, যাতে আমরা একসাথে ক্লাসটা করতে পারি। আর কে কোথা থেকে দেখছো একটু জানিয়ে দাও। আমরা ইনশাল্লাহ আজকে অনেক মজার এবং গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব সবাই একসাথে। সো সবাইকে রিকোয়েস্ট করব সবাই সবার জায়গা থেকে লাইভে যুক্ত হয়ে যাও। পাশাপাশি তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে একটু কাইন্ডলি শেয়ার এবং মেনশন করে দাও। ক্লাসটা সম্বন্ধে আজকে ক্লাসটা করব আমরা এমন ভাবে যাতে করে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ক্লাসে মনোনিবেশ রাখতে পারি। পাশাপাশি এই অধ্যায় রিলেটেড যত বেসিক আলোচনা আছে, পাশাপাশি গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, সকল বিষয়ের খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে সমাধান পেতে পারি। সো সবাইকে রিকোয়েস্ট করব সবাই যারা লাইভে যুক্ত হয়েছ, প্রতাপ চক্রবর্তী হ্যালো ভাইয়া, হ্যালো। তোমরা সবাই একটু কাইন্ডলি যুক্ত হয়ে যাও, যাতে করে আমরা একসাথে সবাই মিলে ক্লাসটা এনজয় করতে পারি। ইনশাল্লাহ আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। তার পূর্বে আমরা একটা বিষয় বলে যাই যে আজকে অলরেডি জাস্ট আমি একটা কথা বলবো, আজকে আমরা অলরেডি জিএসটির একটা প্রশ্ন দেখেছি, যেখানে আমাদের লাস্ট সাজেশন বই থেকে একেবারে 95% প্লাস কমন চলে এসেছে। সো সবাইকে রিকোয়েস্ট করব যে আমাদের গাইডলাইন মতো চলো, আমরা যেভাবে বলি সেভাবে পড়াশোনা করো। ইনশাল্লাহ তোমাদের এইচএসসি 25 এবং 26 ব্যাচের যারা আছো তারা কখনোই নিরাশ হবে না। সর্বোচ্চ ভালো রেজাল্ট করার জন্য আমাদের একটু গাইডলাইনটা ফলো করবা, সেটা অবশ্যই আমি রিকোয়েস্ট করব। আরেকটা বিষয় না বললে নয়, আজকের ক্লাসে কিন্তু আমরা আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের যে খুঁটিনাটি ঝামেলাগুলো আছে, যে প্রবলেমগুলো আমাদের মধ্যে থাকে, সেগুলা খুব সুন্দরভাবে সমাধান করব। সো সবাইকে রিকোয়েস্ট করব সবাই আমরা লাইভে যুক্ত হয়ে যাই, পাশাপাশি আমরা আমাদের বন্ধু বান্ধবকে একটু শেয়ার এবং মেনশন করে দিই, যাতে করে আমরা একসাথে ক্লাসটা শুরু করতে পারি। ওকে, আমি রিকোয়েস্ট করব সবাইকে সবার জায়গা থেকে লাইভটা আমরা শেয়ার শুরু করি। ওকে, আমরা এখন শুরুতেই চলে যাব আমাদের প্রবলেম সলভিং ক্লাসে। দেখো আজকের যে সমস্যাটা, আজকের যে বিষয়টা, সেটা আমরা সবাই জানি। একটু রিকোয়েস্ট করবো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও। ওকে, সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও। আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই যাতে আমরা একসাথে লাইভটা শুরু করতে পারি, একসাথে যাতে লাইভটা শুরু করতে পারি, এতে করে আমরা মোটামুটি ইনশাল্লাহ ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবো। ওকে, আমি আর কথা বাড়াবো না, ইনশাল্লাহ আমি এখনই চলে যাব ক্লাসে। তো ক্লাসে যাওয়ার আগে যে বিষয়টা না বললেই নয়, তোমাদের রিকোয়েস্ট করব তোমরা তোমাদের জায়গা থেকে লাইভটাকে একটু শেয়ার করে দাও আর বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দাও, যাতে করে আমরা একসাথে ক্লাসটা করতে পারি। ওকে, আমি দেখতে পাচ্ছি যারা যুক্ত হচ্ছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি রিকোয়েস্ট করব সবাইকে সবাই একসাথে আমরা ক্লাসটা শেয়ার করে দিই। ওকে ওকে, আমরা আলোচনায় চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমরা শুরুতে আলোচনার শুরুতে যে বিষয়টা দেখাবো, আজকের আলোচনার টপিক হচ্ছে ভাইয়া আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে টপিকটা, যেটা নিয়ে আমরা কথা বলি সবসময়, সেটা হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। এই অধ্যায় থেকে আমরা জানি আমাদের এইচএসসি 25 ব্যাচে অন্তত মিনিমাম 2টা সিকিউ আসবে, মিনিমাম 5 থেকে 6টা এমসিকিউ আসবে। ওকে, সো এটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমাদের প্রায় 25+ প্রশ্ন কমন আসবে। সো এই অধ্যায়টাকে কিভাবে সহজে আমরা সমাধান করতে পারবো সেই বিষয়টা আজকে আমরা দেখাবো। তাহলে আমরা মূলত আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই অধ্যায় রিলেটেড এমসিকিউ প্লাস বেসিক আলোচনাটা। তো শুরুতে আমরা একটা বিষয় দেখব, যে আমাদের প্রথম যে বিষয়টা জানা সেটা হচ্ছে ভাইয়া আর্থিক বিবরণী বিশ্লেষণ। এই অধ্যায়টার নাম এই আর্থিক বিবরণী বিশ্লেষণ বলতে কি বুঝি। দেখো
আমরা সবাই একটা বিষয় জানি, আর্থিক বিবরণী হচ্ছে যে বিবরণীর মাধ্যমে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা জানতে পারবো। তাহলে যে বিবরণীর মাধ্যমে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা জানতে পারি, সেটাকে আমরা আর্থিক বিবরণী বলি। এই আর্থিক ফলাফল জানা যায় মূলত ভাইয়া আয় বিবরণীর মাধ্যমে। কি বিবরণীর মাধ্যমে? আয় বিবরণী বা মালিকানা সত্ত্ব বিবরণীর মাধ্যমে। আর্থিক অবস্থা জানা যায় আমাদের উদ্বৃত্ত পত্র বা আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে। এই দুইটা জিনিস আমরা সবাই জানি। তো এই জায়গা থেকে আমরা দেখব আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠানে মূলত 4টি আর্থিক বিবরণী থাকে। কয়টি আর্থিক বিবরণী? 4টি। এর মধ্যে আমরা দেখলাম এখানে আছে আয় বিবরণী, উদ্বৃত্ত পত্র, মালিকানা সত্ত্ব বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী। এই 4টা আর্থিক বিবরণী বিশ্লেষণ করে এগুলার অবস্থা সংক্রান্ত যে তথ্য আমরা উপস্থাপন করি সেগুলাকেই বলা হয় আর্থিক বিবরণী বিশ্লেষণ। সো এই আর্থিক বিবরণী বিশ্লেষণ বলতে আমরা 4টা আর্থিক বিবরণী বিশ্লেষণকেই বুঝে থাকবো। সবাই বুঝতে পেরেছো কিনা? তাহলে আর্থিক বিবরণী কয়টা? 4টা। কি কি ভাইয়া? এই যে প্রথমে আমরা বলেছি আয় বিবরণী, ওকে, আয় বিবরণী। এরপর হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব বিবরণী। 2 নাম্বার হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে। যৌথ মূলধনী কোম্পানি হলে সেটা হবে শেয়ার হোল্ডারদের সত্ত্ব বিবরণী, ওকে, মালিকানা সত্ত্ব বিবরণী। 3 নাম্বার হচ্ছে উদ্বৃত্ত পত্র বা আর্থিক অবস্থার বিবরণী। 4 নাম্বার হচ্ছে আমাদের নগদ প্রবাহ বিবরণী, ওকে। তাহলে এই প্রশ্ন যদি আসে তাহলে আমরা যাতে অ্যান্সার করতে পারি আর্থিক বিবরণী কয়টি, আর এই আর্থিক বিবরণীগুলোকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বহিস্থ ব্যবহারকারীর কাছে উপস্থাপন করার জন্য বিশ্লেষণ করব, যে সেটাকে আমরা বলবো আর্থিক বিবরণী বিশ্লেষণ। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা একটু জানাই, আমরা সবাই একটু জানাই সবাই ক্লিয়ার কিনা, আমরা একটু জানাই সবাই, একটু কাইন্ডলি সবাই একটু জানাই যে আমরা ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা একটু জানিয়ে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা বুঝতে পেরেছি। ওকে, আমরা এখন যে বিষয়টা আমি শেয়ার করব সেটা হচ্ছে ক্লাসটাকে একটু অন্তত তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার করে দিও, কারণ ফেসবুকে নতুন যে রুলস এসেছে সেখানে ক্লাস কিন্তু বেশি দিন থাকে না। সো ক্লাসগুলো কিন্তু তোমরা মিস করবা, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। সেজন্য আমি রিকোয়েস্ট করব তোমরা অতি সত্বর ক্লাসটা অবশ্যই তোমাদের টাইমলাইনে অন্তত শেয়ার করে রাখবা তোমাদের ভবিষ্যৎ সুবিধার্থে। অর্থাৎ তোমরা ক্লাসটা যদি আবার করতে চাও সেক্ষেত্রে বিষয়টা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ওকে, আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচনা। দেখো, এখন কিন্তু আমরা মোটামুটি আর্থিক বিবরণী বিশ্লেষণটা বুঝেছি। এখন আমরা দেখব যে আর্থিক বিবরণী বিশ্লেষণের হাতিয়ার বা কৌশল। ভাইয়া, এই আর্থিক বিবরণী বিশ্লেষণের হাতিয়ার বা কৌশল হচ্ছে 3টা। কি কি ভাইয়া? আমরা যদি সংক্ষেপে একটু আলোচনা করি, যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো আর্থিক বিবরণী বিশ্লেষণের হাতিয়ার বা কৌশল হচ্ছে 3টি। একটা হচ্ছে ভাইয়া, একটা হচ্ছে আমাদের এটাকে বলা হয় উলম্ব বিশ্লেষণ, একটাকে বলা হয় আনুভূমিক বিশ্লেষণ, আনুভূমিক বিশ্লেষণ, আরেকটা হচ্ছে আমরা যেটা আজকে শিখবো মূলত অনুপাত বিশ্লেষণ। এই 3 ভাবে মূলত আর্থিক বিবরণী বিশ্লেষণ করা যায়। তাহলে আর্থিক বিবরণী বিশ্লেষণের হাতিয়ার, পদ্ধতি বা কৌশল কয়টি? প্রশ্ন আসতে পারে, তাহলে অ্যান্সার করবো আমরা 3টি। এই 3টি কি? উলম্ব বিশ্লেষণ, আনুভূমিক বিশ্লেষণ আর অনুপাত বিশ্লেষণ। এই 3টা বিষয় আমরা একটু জানবো, প্রত্যেকটা জিনিস আমরা একটু এখন দেখব। তো দেখো, প্রথমে যদি আমরা একটু চিন্তা করি উলম্ব বিশ্লেষণ বা খাড়াখাড়ি বিশ্লেষণ জিনিসটা কি, এই জিনিসটা আমি তোমাদের সামনে একটু উপস্থাপন করি। দেখো, আমরা যদি নরমালি একটু থিঙ্কিং করি, নরমালি সেটা হচ্ছে দেখব যে ধরো যদি এইরকম হয়, আমাদের প্রতি বছরের যে প্রতিষ্ঠানের বিক্রয় আছে, বিক্রয়কে ভিত্তি ধরবো, বিক্রয়কে আমরা কি ধরবো? ভিত্তি ধরবো। বিক্রয়কে ভিত্তি ধরে বিক্রয় অনুসারে আমাদের প্রতিষ্ঠানের ক্রয় কত হয়েছে, মজুরি কত দিয়েছি, আমাদের প্রতিষ্ঠানের অন্যান্য পরিচালনা খরচ কত হয়েছে, সেগুলার হার, অর্থাৎ বিক্রয় দিয়ে প্রত্যেকটা খরচকে আমরা যখন ভাগ করে 100 দিয়ে গুণ করব, অর্থাৎ বিক্রয়ের উপর হার বের করব, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে উলম্ব বিশ্লেষণ বা খাড়াখাড়ি বিশ্লেষণ বা সমআকার বিশ্লেষণ, যেটাকে আমরা ভার্টিক্যাল বা কমন সাইজ অ্যানালাইসিস বলে থাকি। ওকে,
আমরা এই বিষয়টা একটু মাথায় রাখবো, কারণ এমসিকিউর ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। তাহলে আমরা এখান থেকে এই আনুভূমিক বিশ্লেষণ জিনিসটা কি বুঝতে পেরেছি। দেখো বিষয়টা হচ্ছে এইরকম, এটাকে যদি আমি একটু আরো সহজভাবে তোমাদের সামনে দেখাতে চাই, বিষয়টা এইরকম। দেখো সেটা হচ্ছে, ধরো তোমার একটা ব্যবসা প্রতিষ্ঠানে তোমার বিক্রয় হচ্ছে মনে করো 20,000 টাকা, কথার কথা 20,000 টাকা। সেই প্রতিষ্ঠানের মনে করো তুমি ক্রয় হচ্ছে মনে করো 5,000 টাকা। তাহলে তুমি এখানে কিভাবে আনুভূমিক উলম্ব বিশ্লেষণটা করবা? তুমি এই ক্রয়কে খেয়াল করবা, তুমি এই ক্রয় কত ছিল? 5,000। এই 5,000কে 20,000 অর্থাৎ বিক্রয় দিয়ে ভাগ করে দেন তুমি 100 দিয়ে গুণ করে আমরা একটা পার্সেন্টেজ এখানে পাবো। ওকে, এই যে পার্সেন্টেজ আমরা পাবো 0.001 2 3 4, তাহলে আমরা কি পেলাম? আমরা এই যে 25% পেলাম, এই 25%কে আমরা বলবো হচ্ছে আনুভূমিক বিশ্লেষণ। তাহলে আনুভূমিক বিশ্লেষণটা কি? আমাদের প্রতিষ্ঠানের বিক্রয়কে আমরা ভিত্তি ধরে সেটার সাথে যা আসবে সেগুলাকে ভাগ করে দিয়ে 100 দিয়ে গুণ করব। আশা করি বুঝতে পেরেছো এটা আনুভূমিক বিশ্লেষণ। এবার আসো আমরা যদি দেখি আমাদের উলম্ব বিশ্লেষণ, সমান্তরাল বিশ্লেষণ যদি আমরা একটু চিন্তা করি, সমান্তরাল বিশ্লেষণটা কি? উলম্ব বিশ্লেষণটা আমরা দেখালাম, সমান্তরাল বিশ্লেষণটা ভাইয়া হচ্ছে এটা, ধরো এটা হচ্ছে 2000 কত সাল? 23 সাল, আবার 2024 সাল। এই পাশাপাশি দুইটা সালের সমপরিমাণ তথ্যগুলা চিন্তা করব। ধরো 2023 সালে আমি ক্রয়ের সাথে 2024 সালের ক্রয়ের তুলনা করব। 2023 সালের মনে করো আমি সম্পদের সাথে 2024 সালের সম্পদের তুলনা করব। ওকে, অর্থাৎ এক বছরের সাথে আরেক বছরের সমপরিমাণ হিসাবের তুলনা করে আমরা যে বিশ্লেষণটা করব সেটাকে বলা হবে আনুভূমিক বিশ্লেষণ বা ভার্টিক্যাল অ্যানালাইসিস, বা এটাকে আমরা সমান্তরাল বিশ্লেষণ বলবো। আর শুধুমাত্র বিক্রয়কে ভিত্তি ধরে যে বিশ্লেষণটা করব সেটাকে আমরা বলবো হচ্ছে উলম্ব বিশ্লেষণ বা হরিজন্টাল বিশ্লেষণ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এটা এত বেশি গুরুত্বপূর্ণ না, তারপরে আমরা আমাদের সুবিধার্থে আলোচনা করে নিলাম। আর সর্বশেষ বিশ্লেষণ হচ্ছে অনুপাত বিশ্লেষণ। অনুপাত বিশ্লেষণ জানার আগে আমরা জানবো যে আমাদের অনুপাত জিনিসটা কি। দেখো আমরা আগেও বলেছি একবার যে অনুপাত বিশ্লেষণ হচ্ছে এমন একটা বিষয়, ভাইয়া খেয়াল করো, একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের যে গাণিতিক সম্পর্ক বিদ্যমান, একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের যে গাণিতিক সম্পর্ক বিদ্যমান থাকবে সেটার বিশ্লেষণটাকে আমরা কি বলবো? অনুপাত বিশ্লেষণ বলবো। আমি একটু রিকোয়েস্ট করবো সবাইকে, সবাই ক্লাস বুঝতে পারতেছো কিনা, কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই সেটা বলবা, যাতে করে আমরা একসাথে সবাই ক্লাসটা বুঝতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। দিদার আসসালামু আলাইকুম, তোমরা একটু কমেন্ট করো, তাহলে আমরা একটু একটা বিষয় দেখবো। দেখো অনুপাত বিশ্লেষণ, মনে করো আমি বললাম ঢাকা কলেজের, খেয়াল করো ঢাকা কলেজের, আচ্ছা ঢাকা কলেজের না দিয়ে আমরা অন্য একটা কলেজ দিই। আমি বললাম ধরো, আমি বললাম হচ্ছে ধরো, হ্যাঁ আমি বললাম ধরো অন্য একটা কলেজে দিদি, আমি বললাম ধরো কেশব কলেজের, আমি জাস্ট একটা নাম দিয়েছি আর কি, কেশব কলেজের ছাত্র ছাত্রীর অনুপাত, ছাত্র ছাত্রীর সংখ্যা। খেয়াল করো আমি একটা কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা ধরলাম, একটা কলেজের ছাত্র হচ্ছে মনে করো 200, ছাত্রী হচ্ছে 250। এখন খেয়াল করো আমরা এটাকে কি করব, এই যে একটা কলেজের ছাত্র এবং ছাত্রী, এটাকে যখন আমরা কি করব, এটাকে যখন আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করব, কিভাবে করব? ছাত্র ছাত্রী যদি দিই, আমাদের ছাত্র হচ্ছে 200, ছাত্রী হচ্ছে 250। এই যে অনুপাত থেকে আমরা একটা ভগ্নাংশ আনতে পারি, অর্থাৎ একটা বিষয়ের সাথে, একটা কলেজের একটা ছাত্রের সাথে ছাত্রীর যে সম্পর্কটাকে আমরা ভগ্নাংশ আকারে বা অনুপাত আকারে প্রকাশ করব, সেটার প্রক্রিয়াটাকেই মূলত অনুপাত বলা হয়। অনুপাত জিনিসটা হচ্ছে কি, একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের গাণিতিক সম্পর্ক। এই গাণিতিক সম্পর্কটাকে আমরা তিন ভাবে দেখাতে পারি। একটা হচ্ছে অনুপাতে দেখাতে পারি, সরাসরি ভগ্নাংশ আকারে দেখাতে পারি, আবার অনেক সময় আমরা পার্সেন্টেজে দেখাতে পারি। তো এই জিনিসটাই হচ্ছে অনুপাত। তাহলে অনুপাত জিনিসটা কি, একটা বিষয়ের সাথে আরেকটি বিষয়ের যে গাণিতিক সম্পর্ক বিদ্যমান
সেটাকে আমরা বলবো হচ্ছে অনুপাত। এবার আমরা আসবো হচ্ছে অনুপাতের শ্রেণী। খুবই খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবেই, এখান থেকে একটা প্রশ্ন আসবে, চোখ বন্ধ করে লিখে রাখো, একটা প্রশ্ন আসবে। এখন দেখো প্রশ্ন যেহেতু আসবে, আমরা একটু বিষয়টা জেনে নিই কি টাইপের প্রশ্ন আসলে আসতে পারে। একটু খেয়াল করো তো, প্রশ্ন কেন আসবে, কি টাইপের প্রশ্ন আসবে সেটা জানার আগে আমি একটু তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করি। দেখো এখানে আমাদের এই যে অনুপাতের শ্রেণীগুলো আমরা আলোচনা করব এখন, এই শ্রেণীর মধ্যে মূলত 4 ধরনের অনুপাত নিয়ে আমরা কাজ করব। কয় ধরনের অনুপাত ভাইয়া? 4 ধরনের। কি কি? একটা হচ্ছে স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতার অনুপাত বা তারল্য অনুপাত, অথবা এগুলাকে আমরা চলতি দায় পরিশোধ ক্ষমতার অনুপাত বলবো। এটা এখানে শুধু চলতি সম্পদ এবং চলতি দায় নিয়ে কাজ করব। এই অনুপাতটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এটা। এরপরে হচ্ছে আমাদের ব্যবসায়িক কার্যকলাপ বা কর্মতৎপরতা বা সক্রিয়তার অনুপাত, যেটাকে আমরা আবর্তন অনুপাত বলি। এই অনুপাতটা থেকেও খুবই গুরুত্বপূর্ণ, এটাও পরীক্ষায় আসবে। এরপর আরেকটা হচ্ছে মুনাফা অর্জন ক্ষমতার অনুপাত, যেখানে আমাদের আয় লাভ বা মুনাফা সংক্রান্ত বিষয়গুলো থাকবে সেটা। আর সর্বশেষ হচ্ছে দীর্ঘমেয়াদী মূলধন কাঠামো সংক্রান্ত অনুপাত, যেটাকে আমরা লিভারেজ অনুপাত বা কভারেজ অনুপাত বলি। এই 4টা অনুপাত থেকে আমাদের প্রশ্ন আসে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুপাত হচ্ছে প্রথম দুইটা। প্রথম দুইটা এত বেশি গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে। আমাদের প্রশ্ন ধরন হচ্ছে এই টাইপের, নিচের কোনটি স্বল্পমেয়াদী দক্ষতা সম্পন্ন অনুপাত, অথবা নিচের কোনটি চলতি দায় পরিশোধ ক্ষমতার অনুপাত, অথবা নিচের কোনটি তারল্য অনুপাত, এই টাইপের প্রশ্ন হয়। আবার তোমাকে যখন সিকিউ যদি তুমি সলভ করতে যাও, তখন নিচে খ নাম্বারে বা গ নাম্বারে বলে যে কোনো দুটি তারল্য অনুপাত নির্ণয় করো। এখন তোমাকে চিনতে হবে ভাইয়া কোনগুলো তারল্য অনুপাত, কোনগুলো আমাদের দক্ষতা যাচাই অনুপাত, কোনগুলো মুনাফা অর্জন ক্ষমতা সংক্রান্ত অনুপাত, কোনগুলো আমাদের দীর্ঘমেয়াদী আর্থিক অবস্থা সংক্রান্ত অনুপাত। আমি রিকোয়েস্ট করব সবাইকে, সবাই একটু কাইন্ডলি অন্তত জাস্ট এই অধ্যায় আগে করিনি, কোনো করার দরকার নাই, জাস্ট আজকের ক্লাসটা করো, এই অধ্যায়টা করো, তুমি এমনিতেই পারবা, কোনো সমস্যা না। আমার ক্লাস করার পরে আশা করি আর কোনো প্রবলেম থাকবে না, এতটুকু আমি তোমাদেরকে এনশিওর করতে পারি। তোমরা একটু কাইন্ডলি বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও, পাশাপাশি আমরা যাতে একসাথে ক্লাসটা করতে পারি সেই বিষয়টা একটু এনশিওর করো, আমাদের জন্য ভালো হবে। কারণ আমরা এত কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি, তোমরা যাতে সবাই একসাথে ক্লাস করতে পারে। দেখো আমরা প্রথম একটা এমসিকিউ সলভ করব আমাদের এই রিলেটেড। অনুপাত বিশ্লেষণ মূলত আমরা কেন করব, খেয়াল করো। এই অনুপাত বিশ্লেষণটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিসের ক্ষেত্রে? আমি এই প্রশ্নটার উত্তর তোমাদের কাছ থেকে একটু চাচ্ছি, তোমরা একটু সবাই রেসপন্স করো তো, যে অনুপাত বিশ্লেষণটা কিসের জন্য গুরুত্বপূর্ণ, বা অনুপাত বিশ্লেষণটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিসের জন্য। আসসালামু আলাইকুম মাসুম বিল্লাহ মাসুম, ওয়ালাইকুম আসসালাম। দিদা জয়, এই অধ্যায় আগে করিনি ভাইয়া, কোনো সমস্যা নাই। আজকে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো করাবো, তোমরা জাস্ট একটু নোট করে নিবা, ইনশাআল্লাহ ক্লাস শেষে পিডিএফটা নিবা, আর কোনো প্রবলেম থাকবে না। এই অধ্যায়ের একেবারে বেসিক জিনিস আমি শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা প্রশ্ন সলভ করতে করতে বেসিক আলোচনা করে নিব, কোনো সমস্যা নেই। তাহলে অনুপাত বিশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতাপ চক্রবর্তী বললে মূলধন নির্ণয়ের ক্ষেত্রে ক নাম্বার? থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি স্যার শেয়ারের সাবজেক্টটা করালাম তো, ওটার আমরা তো এমসিকিউ প্লাস বেসিক আলোচনা শেষ করেছি। তোমরা কি করেছো শেয়ারের চ্যাপ্টারটা করেছো? যদি কারো মিস থাকে সে অবশ্যই করে নিবা, অথবা আমাকে একটু নক দিবা, আমি তোমাদেরকে মেসেজ দিয়ে দিচ্ছি। এখানে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, সবাই মেসেজ দিয়ে দিবা, যদি ক্লাসটা না করে থাকো আমি লিংক পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নাই। তোমরা একটু কাইন্ডলি বন্ধু বান্ধবকে একটু ক্লাসটা শেয়ার করো। বাকি যারা আছে একটু রিপ্লাই দাও তো, অনুপাত বিশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিসের ক্ষেত্রে, আমরা একটু জানতে চাই। বাকি যারা আছো একটু কাইন্ডলি, খুবই গুরুত্বপূর্ণ। দেখো অনুপাত বিশ্লেষণ আমরা কেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলো তো? অনুপাত বিশ্লেষণ কেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভাইয়া একটু জানাই, আমরা সবাই একটু জানাই, কারণ এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো অনুপাত বিশ্লেষণের মাধ্যমে আমরা কি করি, আমরা একটু আগে দেখেছি, আমরা 4টা কাজ করি। একটা হচ্ছে কি করি, আমাদের প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতার অনুপাতটা যাচাই করে নিই। এরপরে আমাদের মুনাফা অর্জন ক্ষমতার অনুপাতটা যাচাই করে নিই, প্রতিষ্ঠানের মুনাফার হার কিরকম, প্রতিষ্ঠানের আমাদের
দীর্ঘমেয়াদী দায় পরিশোধের সক্ষমতা কিরকম, আমাদের প্রতিষ্ঠানের দক্ষতা কিরকম, এই বিষয়গুলো আমরা যাচাই করে নিই। আর এই জিনিসগুলা আমাদের মূলত পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের মূলধন নির্ণয়ের ক্ষেত্রে না, অনুপাত বিশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে। আমরা সবাই একটু জাস্ট এই বিষয়টা একটু এনশিওর হয়ে যাই। যারা অ্যান্সার করেছো, আমি এখানে সবাইকে ধন্যবাদ দিয়ে একটা মেসেজ দিয়েছি আমার এই আইডিতে, তুমি নক দিলে আমি শেয়ার করে দেবো ইনশাল্লাহ। ক্লাসটা করার পর তোমার আর শেয়ার ইস্যু নিয়ে কোনো সমস্যা থাকবে না। যারা আমার শেয়ার ইস্যু ক্লাস করেছেন অলরেডি তারা জানেন ক্লাসটা কিরকম ছিল। ক্লাসটা পেজে গেলেও পাবেন একেবারে নিচের দিকে, কারণ পেজে তো অনেক ক্লাস হচ্ছে। তো সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব সবাই সবার জায়গা থেকে একটু আমাদের লাইভে থাকো। আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের লাইভে কিন্তু আস্তে আস্তে জনসংখ্যা কমে যাচ্ছে, সেটা কিন্তু খারাপের দিকে। আপনারা একটু কাইন্ডলি হেল্প করেন, ওকে? সবাইকে একটু জানিয়ে দেন ক্লাসটা সম্বন্ধে। এখন দেখেন পরের প্রশ্নটা কিন্তু আপনারা সবাই পারবেন। প্রশ্নটা কি ভাইয়া? প্রশ্নটা হচ্ছে ভাইয়া যে অনুপাত বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা হয় কি। আপনারা সবাই অলরেডি এই বিষয়টা জানেন যে অনুপাত বিশ্লেষণের মাধ্যমে আমরা কি কি যাচাই করতে পারি, বলেন তো? সবাই একটু অ্যান্সার দিয়ে দেন। আমরা কি দক্ষতা যাচাই করতে পারি, স্বচ্ছতা যাচাই করতে পারি, না লাভজনকতা যাচাই করতে পারি? আমরা কি কি যাচাই করি অনুপাত বিশ্লেষণের? এটা কোন অধ্যায়? এটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়। আমরা তো শুরু থেকে থাকলে আপনি বুঝতে পারতেন। ষষ্ঠ অধ্যায় 6 নাম্বার অধ্যায় অনুপাত বিশ্লেষণ। অধ্যায়টার নাম হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। ওকে, আপনারা একটু দিদার জয় একটু খেয়াল করো। অনুপাত বিশ্লেষণের মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠানে আমরা কি যাচাই করি? 2 নাম্বার প্রশ্নটার উত্তর আপনারা একটু সবাই দেন কাইন্ডলি, কারণ আমরা একসাথে যদি সবাই অ্যান্সার করতে পারি তাহলে আমি বুঝবো যে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। দেখেন, এই আর্থিক বিবরণী বিশ্লেষণ নিয়ে অনেক অনেক কথা বলা যায়। আমি চাচ্ছি আপনাদের যতটুকু বেসিক জানা দরকার সেই বেসিকটা আপনারা জানেন। ওই বেসিক আইডিয়াটা আপনারা যদি ঠিক রাখতে পারবেন, নিমেষে যে কোনো অঙ্ক সমাধান করতে পারবেন। দেখেন, আপনারা একটু কাইন্ডলি প্লিজ, আপনারা আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এমডি ফাহিম ঘ, প্রতাপ চক্রবর্তী ঘ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা একটু কাইন্ডলি সবাই একটু বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দেন। আমি এইরকম ক্লাস হলে অন্তত 50-60 জনকে মেনশন করে দিতাম, কথা বুঝছেন? আমি যদি এরকম ক্লাস পেতাম। বাট আপনারা কেন জানি মেনশন করতে চান না, বুঝি না। এত সুন্দর ক্লাসগুলাকে আপনারা কেন এনজয় করতে চান না? দেখেন, অনুপাত বিশ্লেষণের মাধ্যমে আমরা কি যাচাই করতে পারি? আমরা বলেছি দক্ষতা যাচাই অনুপাত আছে না, আবর্তন অনুপাতগুলা দিয়ে আমরা দক্ষতা যাচাই করি। আবার স্বচ্ছতা যাচাই করি হচ্ছে আমরা দায় অনুপাতগুলা দিয়ে বা দীর্ঘমেয়াদী আর্থিক কাঠামো সংক্রান্ত অনুপাতগুলা দিয়ে। লাভজনকতা আমরা মুনাফা অর্জন ক্ষমতার অনুপাতগুলা দিয়ে আমরা কি করি? লাভজনকতা যাচাই করি। অর্থাৎ একটা অনুপাত বিশ্লেষণের মাধ্যমে একটা প্রতিষ্ঠানের দক্ষতা যাচাই করা যায়, স্বচ্ছতা যাচাই করা যায়, লাভজনকতা যাচাই করা যায়, সবই যাচাই করা যায়। তাহলে সঠিক উত্তর কি হতে পারে? আপনারা তো জানেনই, দক্ষতাও যাচাই করতে পারবো, স্বচ্ছতা যাচাই করতে পারবো, লাভজনকতাও যাচাই করতে পারবো। তার মানে সঠিক উত্তর সবগুলো 1 2 3। ওকে, আমরা সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এরপরে আসেন আমাদের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের আলোচনার সবচাইতে প্রাণ কেন্দ্র বা কেন্দ্রবিন্দু আমরা বলবো এটাকে। এটা হচ্ছে স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা বা তারল্য অনুপাত। মাথায় রাখবেন একটা কথা, একেবারে মাথার মধ্যে ঢুকিয়ে রাখবেন। সেটা কি ভাই? কথাটা হচ্ছে খুবই দামি কথা। এই কথাটা আপনারা সবসময় মাথার মধ্যে ঢুকিয়ে রাখবেন। সেটা কি? এখন আমরা যেটা করাচ্ছি, এই যে স্বল্পমেয়াদী দায় পরিশোধ বা ঋণ পরিশোধ ক্ষমতার অনুপাত, যেটাকে আমরা তারল্য অনুপাত বা চলতি অনুপাত বলি, এই অনুপাত মূলত 3টি। কয়টি ভাইয়া? 3টি। এই অনুপাত মূলত 3টি, 4টি অনুপাত আছে, তবে আমরা এইচএসসিতে মূলত 3টি অনুপাত পাই। এই 3টি অনুপাত আমরা এক নিমিষে একটু দেখে রাখবো। এই 3টি অনুপাত কি কি? আমার সাথে সাথে জাস্ট রিপিট করেন। চলতি অনুপাত, তারল্য অনুপাত, চলতি মূলধন অনুপাত। এই 3টা কথার সাথে আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠানের 2টা জিনিস সম্পর্ক যুক্ত থাকবে। একটা হচ্ছে চলতি, দেখেন এখানেও চলতি বলা আছে, চলতি বলা আছে, তারল্য মানেও চলতি, চলতি। তার মানে এই অনুপাতটার সাথে আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠানের চলতি সম্পদ
এবং একটা ব্যবসা প্রতিষ্ঠানের চলতি দায় জড়িত থাকবে, তাহলে এটাকে আমরা বলবো স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতার অনুপাত বা তারল্য অনুপাত। এই অনুপাতগুলা চিনব কিভাবে? এই অনুপাতগুলাতে সব সময় চলতি সম্পদ এবং চলতি দায়ের খেলা চলতে থাকবে। আমরা চলতি সম্পদগুলা চিনলে আর চলতি দায়গুলা চিনলে এই অনুপাতটা খুব সহজে পাবো। সো সবাইকে রিকোয়েস্ট করব, সবাই এই জিনিসটা বুঝে নেন, চলতি সম্পদ এবং চলতি দায় সংক্রান্ত অনুপাতগুলাকেই আমাদের হিসাব বিজ্ঞানে বলা হয় স্বল্প মেয়াদী ঋণ পরিশোধ বা দায় পরিশোধ ক্ষমতার অনুপাত বা তারল্য অনুপাত বা লিকুইডিটি রেশিও। আমরা সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? স্যার ফ্রেন্ডস নাই তাই মেনশনও নাই, তারপরে নিজে মেনশন দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। মাঝে মধ্যে এইভাবে মোটিভেশন করতে হবে, নিজেকে নিজে মেনশন করবা, নিজেকে নিজে ভালোবাসবা, তাহলে আরেকজনকে ভালোবাসতে পারবা। ওকে, সমাজের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে এই জিনিসগুলো। সমস্যা না, আমি খুশি হয়েছি। তাহলে আমরা একটু বিষয়গুলো জানি। স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতার অনুপাত কয়টি ভাইয়া? আমরা কি অ্যান্সার করতে পারবো? আমরা কি দেখলে চিনতে পারবো? এই স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতার অনুপাত 3টি বা তারল্য অনুপাত 3টি। কি কি? আমার সাথে সাথে বলবা। চলতি অনুপাত, তড়িৎ অনুপাত আর চলতি মূলধন অনুপাত। ওকে, এই 3টা অনুপাত নিয়ে আমরা আজকে একটু কিছুক্ষণ খেলা খেলবো। দেখবা এই খেলাতে যারা জিতবা তারা এই অধ্যায়ের 90% ইজি পারবা। খুবই ইজি জিনিস। দেখো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মীর মহসিন, জি স্যার ক্লিয়ার, দিদার জয় ক্লিয়ার। সবাই আমার ক্লাসটা একটু কাইন্ডলি শেয়ার করবেন, কারণ আমি দেখতে পাচ্ছি আমি আপনাদের যতটুকু ভালোবাসি, আপনাদের জায়গা থেকে হয়তো আমি ভালোবাসাটা একটু কম পাই। সো আশা করতেই পারি যদি আপনারা আমার ক্লাস আপনাদের ভালো লেগে থাকে, আপনারা একটু আমার জন্য শেয়ার এবং মেনশন করবেন, আর কিছু চাই না। ওকে, দেখেন এই যে চলতি অনুপাত আমি বলেছি, এই প্রত্যেকটা অনুপাতের সাথে আমাদের কিসের সম্পর্ক ভাইয়া? এই প্রত্যেকটা অনুপাতের সাথে আমাদের কিসের সম্পর্ক? চলতি সম্পদ এবং চলতি দায়ের। তাহলে প্রথমে আমরা আলোচনায় চলে আসব আমাদের চলতি অনুপাতের। তাহলে চলতি অনুপাতে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মাথা রাখবা, চলতি অনুপাত মানে আমি বলছি চলতি দুইটা জিনিস থাকে। কি থাকে? একটা ব্যবসা প্রতিষ্ঠানের চলতি সম্পদ থাকে আর ওই ব্যবসা প্রতিষ্ঠানের চলতি দায় থাকে। যেহেতু আমরা শুরুতেই বলেছি অনুপাত একটা ভগ্নাংশ, অনুপাত একটা কি ভাইয়া? ভগ্নাংশ, সেটা আমরা শুরুতেই দেখিয়েছি। তার মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানের চলতি সম্পদকে ওই প্রতিষ্ঠানের চলতি দায় দ্বারা ভাগ করলে আমরা যে অনুপাত পাবো সেটাকে আমরা বলবো চলতি অনুপাত। তাহলে চলতি অনুপাত জিনিসটা কি? খুবই সহজ। একটা ব্যবসা প্রতিষ্ঠানের চলতি সম্পদকে ওই ব্যবসা প্রতিষ্ঠানের চলতি দায় দ্বারা ভাগ করলে আমরা যে অনুপাত পাবো সেটাকে বলবো চলতি অনুপাত। খেয়াল করো, এই চলতি অনুপাতের একটা আদর্শ মান আমাদের মাঝে মধ্যে লাগে। এটা অত এসেনশিয়াল না, বাট আমাদের জরুরি। সেটা হচ্ছে কি? এটার আদর্শ মান হচ্ছে 2:1। এই জিনিসটা মানে কি অনেকে আবার বুঝতে চায় না, আমি তাদের জন্য একটু বলে দিই। দেখো এই যে যেটা দুইটা হচ্ছে আমাদের এই অংশে, আর একটা হচ্ছে আমাদের এই যে এখানকার। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের যদি সম্পদের পরিমাণ 2 টাকা হয়, সেই ব্যবসা প্রতিষ্ঠানের দায়ের পরিমাণ হবে 1 টাকা। অর্থাৎ এটাকে যদি আমি আরেকটু বিশদভাবে বোঝাতে চাই তাহলে এইরকম হয়। এই অনুপাতের আদর্শ মান 2:1। এই 2 হচ্ছে আমাদের চলতি সম্পদ, 1 হচ্ছে আমাদের চলতি দায়। অর্থাৎ এটাকে আমরা বলবো আদর্শ মান। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের যদি আমাদের কি থাকে বলতো? তাহলে চলতি অনুপাতের সূত্র কি ছিল আমাদের? চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। ওকে, এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া যে আমি তো চলতি সম্পদ এবং চলতি দায় বুঝি না, সেটার জন্য করণীয় কি? সেটার জন্য করণীয় হচ্ছে আপনাদেরকে আমি এটা দেখিয়েছি, আমার যারা ক্লাস করেছেন, এটা হচ্ছে চলতি সম্পদ, এটা হচ্ছে চলতি দায়। আশা করি বুঝতে পেরেছেন যে এটার আদর্শ মান মানে হচ্ছে তোমার প্রতিষ্ঠানে যদি 1 টাকা চলতি দায় হয়, কমপক্ষে তার 2 টাকা চলতি সম্পদ হবে। অর্থাৎ চলতি সম্পদের পরিমাণটা দ্বিগুণ হবে কমপক্ষে। তবে এক্ষেত্রে সম্পদ যত বেশি হবে তত আমাদের জন্য ভালো হবে। আমরা সবাই একটু রিকোয়েস্ট করব, সবাই একটু রিকোয়েস্ট করবো, সবাই ক্লিয়ার কিনা চলতি অনুপাত? তাহলে চলতি অনুপাতে আমাদের চলতি সম্পদ এবং চলতি দায় নিয়ে কাজ করব। এখন প্রশ্ন হচ্ছে চলতি সম্পদ কোনগুলো বা চলতি সম্পদ আমরা কিভাবে চিনবো? দেখো চলতি সম্পদ হচ্ছে আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য
স্বল্পমেয়াদী যে সম্পদগুলো আমরা ব্যবহার করি বা যে সম্পদগুলা থেকে আমরা সুবিধা ভোগ করি সেগুলাকে চলতি সম্পদ বলে। কি কি আমরা যদি একটু চিন্তা করি, জাস্ট হাতে নগদ বা নগদ তহবিল, ব্যাংক জমা, দেনাদার বা প্রাপ্য হিসাব। ওকে, আমি জাস্ট লিখে দিচ্ছি, এগুলো আমাদের দরকার নাই। দেনাদার বা প্রাপ্য হিসাব, মজুত পণ্য, অগ্রিম ব্যয়, তারপরে কি বকেয়া আয়, অফিস সাপ্লাইজ, তারপরে হচ্ছে আমরা চলতি সম্পদগুলো একটু জেনে নিচ্ছি। অব্যবহৃত মনিহারি, এরকম আরো অনেক আছে। হ্যাঁ, প্রাপ্য, যে কোনো ধরনের প্রাপ্য দাবি যেটা আমরা ভবিষ্যতে পাবো, এই জিনিসগুলাকে আমরা বলি ব্যবসা প্রতিষ্ঠানের চলতি সম্পদ। খেয়াল করো, এই চলতি সম্পদগুলা জিনিসটা কি, একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে যে সম্পদগুলাকে আমরা ব্যবহার করি, যে সম্পদগুলা থেকে আমরা ভবিষ্যৎ সুবিধা ভোগ করে থাকি, যেগুলা মূলত 1 বছরের কম সময়ের জন্য আমরা কি করি, সুবিধা ভোগ করি। 1 বছরের কম বা চলতি বছরের জন্য যে সম্পদগুলা থেকে আমরা সুবিধা ভোগ করি সেগুলাকে আমরা বলি হচ্ছে চলতি সম্পদ। আমরা সবাই একটু চলতি সম্পদগুলা একবার চিনে নিই। দেখো, নগদ তহবিল মানে ব্যবসার ক্যাশে যে টাকাটা থাকে সেটাকে বলে নগদ তহবিল বা হাতে নগদ। ব্যাংক জমা মানে ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা জমা থাকে সেটা। দেনাদার মানে হচ্ছে আমরা ভবিষ্যতে যার কাছ থেকে টাকা পাবো, অর্থাৎ যে আমাদের কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করেছে, অর্থাৎ আমরা যার কাছে বাকিতে বিক্রি করেছি, যার কাছ থেকে টাকা পাবো সেই হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব। মজুত পণ্য যেটা আমাদের প্রতিষ্ঠানে জমা আছে। অগ্রিম ব্যয়, যে ব্যয়টা হয় নাই, আমরা আগেই করে ফেলেছি, ভবিষ্যতে যেখান থেকে আমরা সুবিধা পাবো, এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ। সবাই ক্লিয়ার কিনা? আমি বুঝতেছি না আপনাদের রেসপন্স এত কম কেন। এত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, আমি ভেবেছি আজকের ক্লাসে সবকিছু শেষ করে দিব, যে যাতে আপনাদের এই ক্লাসটা করে এই অনুপাত বিশ্লেষণ বা আর্থিক বিবরণী বিশ্লেষণের টোটাল বিষয়টা মাথায় চলে আসে। ওকে, মেনশন দিয়েছেন, স্যার দেন না, ভালো হয়েছে, সমস্যা নাই। আপনারা যদি একটু সিনসিয়ার হন, দেখেন বিষয়টা কি, বিষয়টা আমি একটু বলি। সেটা হচ্ছে, আসসালামু আলাইকুম ফরহাদ, শিহাবুদ্দিন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। অরুণা শাহ আসসালামু আলাইকুম ভাইয়া। ইবা রহমান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ। আমি রিকোয়েস্ট করব যারা লাইভে আছো তারা অন্তত যেটা করবা, একটু ক্লাসটাকে প্রাণবন্ত রাখার চেষ্টা করবা, আমরা যাতে একসাথে ক্লাসটা এনজয় করতে পারি। ওকে, এখন আমরা একটু খেয়াল করব, চলতি সম্পদ আমরা বুঝতে পেরেছি। এখন দেখো, চলতি দায় কি ভাইয়া? চলতি দায়ও সেম একই জিনিস, যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের চলতি বছরের মধ্যে যে দায়গুলো আমাদের পরিশোধ করতেই হবে, সেই দায়গুলোকে আমরা চলতি দায় বলবো। চলতি দায় যেমন কি, আমরা বলতে পারি পাওনাদার বা তদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত। খেয়াল করো, ব্যাংক জমাতিরিক্ত, কারো কোনো এন্ট্রিতে প্রবলেম থাকলে সেটা বলবা, কারণ এগুলো আপনারা জানেন। ব্যাংক জমাতিরিক্ত, তারপরে হচ্ছে আমরা যদি বলতে পারি অগ্রিম আয়, বকেয়া ব্যয়, ঘোষিত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ, আয়কর সঞ্চিতি, দাবিহীন লভ্যাংশ, আরো অনেক আছে। হ্যাঁ, আমরা বেসিক কিছু জিনিসটা লিখলাম যেগুলো আমাদের একটু ভোগাবে, যেই জিনিসগুলো আমরা যেই জিনিসগুলোতে আমরা ভুল করতে পারি। এই কয়েকটা জিনিস জাস্ট আমরা একটু মাথায় রাখবো। আমরা এর চেয়ে আরো অনেক বিষয় আছে, সেগুলো জানবো। এখন খেয়াল করো, এই চলতি দায়গুলোর কাজ কি? আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে চলাকালীন সময় চলতি বছরে যে দায়গুলাকে আমাদের পরিশোধ করতে হবে, সেগুলাকে আমরা বলবো চলতি দায়। এই দায়গুলাকে মূলত 1 বছরের কম সময় ধরে পরিশোধ করতে হয়, অর্থাৎ চলতি বছরের মধ্যেই
এগুলাকে পরিশোধ করতে হয়। ওকে, তাহলে এখন এই চলতি অনুপাতে কি আসবে ভাইয়া? চলতি অনুপাতে আসবে চলতি সম্পদ আর চলতি দায়। এখন আমরা একটা প্রশ্ন নেব যে আমরা এতক্ষণ যে আলোচনা করেছি সেটা ঠিক আছে কিনা। দেখো প্রশ্নটা কি ছিল, প্রশ্নটার দিকে একটু তাকালে আমরা বুঝতে পারবো। প্রশ্নটা হচ্ছে কি ভাইয়া? প্রশ্নটা হচ্ছে চলতি সম্পদ ও চলতি দায় সমূহের সম্পর্ককে আমরা কি বলবো। এই প্রশ্নটা কিন্তু গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় মানে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, যেটার পরীক্ষা অলরেডি আজকে হয়েছে, এটা 2022-23 সালে এই প্রশ্নটা এসেছে। তার মানে বুঝতেই পারছ যে এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ। একটু রিকোয়েস্ট করব সবাইকে একটু অ্যান্সার করেন তো, চলতি সম্পদ ও চলতি দায় সমূহের মধ্যে সম্পর্কটাকে আমরা কি বলবো, কি অনুপাত বলবো বলেন তো? অলরেডি আপনারা অ্যান্সার জানেন, যারা ক্লাসে ছিলেন তারা তো এটা অবশ্যই জানেন। আপনারা একটু একটু কষ্ট হলেও আপনারা একটু লাইভে মেনশন করেন, পাশাপাশি একটু কাইন্ডলি শেয়ার করেন, কারণ এত সুন্দর একটা ক্লাস যদি আপনারা জাস্ট এনজয় না করেন সেটা আপনাদের জন্য আসলে ব্যর্থতার বিষয়। আমি কিছু বলবো না, এখানে এসে যদি আপনি এই ক্লাসটা আপনি আরো 10টা ক্লাস দেখেন আর আমার ক্লাসটা দেখেন, তারপরে ক্লাসের মান সম্বন্ধে আপনি বুঝতে পারবেন। খেয়াল করেন তাহলে চলতি সম্পদ ভাইয়া আর চলতি দায় সম্পর্কিত যে অনুপাতটা সেটাকে আমরা কি বলবো? স্যার আপনার ক্লাসের নোটিফিকেশন সবার কাছে যায় না কেন? অপশন মনে হয় অফ করা আছে, আমরা তো আন্দাজে এসেছি আপনার ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ আসার জন্য। ট্রিমা থ্যাংক ইউ ভেরি মাচ, দিদার জয় থ্যাংক ইউ ভেরি মাচ, মেয়ের মহসিন থ্যাংক ইউ ভেরি মাচ, ফাহিম থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। যারা এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নোটিফিকেশন যায় না বলতে আসলে হয়তো ওই যে ক্লাসে অনেকগুলা ক্লাস হয়তো, যার কারণে সব ক্লাসের নোটিফিকেশনটা হয়তো পৌঁছায় না। তাহলে আমরা সবাই জানি চলতি সম্পদ আর চলতি দায়ের অনুপাতটাকে আমরা চলতি অনুপাত বলবো। ওকে, আমরা সবাই জানি, আশা করি বুঝতে পেরেছো। এবার আরেকটা প্রশ্ন আমরা নেই। দেখো এই চলতি অনুপাত তো গেল, এবার দ্বিতীয় যে অনুপাতটা নিয়ে আমরা কাজ করব সেটাকে আমরা বলবো হচ্ছে তারল্য অনুপাত। কি অনুপাত? তারল্য অনুপাত বা তড়িৎ অনুপাত। এই তারল্য অনুপাত জিনিসটা কি আগে আমরা একটু বুঝবো। তারল্য মানে কি? তারল্য মানে আবার তারণ্য বুঝবে না, তারণ্য মানে তারণ্য না, তারল্য মানে হচ্ছে কোনো একটা জিনিসকে নগদে রূপান্তর করার সক্ষমতা বা ক্ষমতা। আমি আবারও বলি, যে কোনো সম্পদকে নগদে রূপান্তর করার ক্ষমতাকে বা সক্ষমতাকে তারল্য বলে। হিসাব বিজ্ঞানের ভাষায় যে কোনো সম্পদকে আপনি যত দ্রুত নগদে রূপান্তর করতে পারবেন সেই ক্ষমতাকেই আমরা বলবো হচ্ছে তারল্য। তাহলে তারল্য জিনিসটা কি আমরা সবাই বুঝতে পেরেছি কিনা? দেখেন আমি আপনাদের সবাইকে বলে আমি নিজেই শেয়ার করতে ভুলে গিয়েছি, কথা বুঝছেন? এই হচ্ছে অবস্থা আমার। সো আপনারা কিভাবে করবেন, আপনারা একটু কাইন্ডলি সবাই একটু কষ্ট হলেও একটু শেয়ার করে দিবেন, কারণ ক্লাসটা আসলে আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এইরকম ক্লাস সচরাচর আপনারা পাবেন না। হ্যাঁ, ফ্রিতে এত ডিটেলস ক্লাস অনেকে নেয় না, এটা হচ্ছে সত্য কথা। তাহলে আমরা কি বলেছি তারল্য জিনিসটা কি? এটা হচ্ছে দ্রুত নগদে রূপান্তর, দ্রুত নগদে রূপান্তরের ক্ষমতা। ওকে, নগদে রূপান্তরের ক্ষমতাকে আমরা কি বলবো? তারল্য বলবো। এই জিনিসটা আপনাদের ফাইন্যান্সেও আছে তারল্য বিষয়টা কি। এখন আমরা সাধারণত মাথায় রাখবো এই তারল্য অনুপাত মানেই চলতি অনুপাত, একই রকম একই জিনিস, জাস্ট এখানে পার্থক্য কি খেয়াল করেন। যখন চলতি অনুপাত ছিল, যখন কি ছিল? চলতি অনুপাত ছিল, তখন আমরা কি লিখেছি? আমরা নিচে চলতি দায় লিখেছি, মনে আছে তো? চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। এখনো চলতি দায় হবে, জাস্ট এখানে চলতির জায়গায় এখন কি এসেছে? তারল্য। জাস্ট আমরা লিখবো হচ্ছে তারল্য সম্পদ অথবা তরল সম্পদ বা তড়িৎ সম্পদ। তাহলে তড়িৎ সম্পদকে আমরা কি দ্বারা ভাগ করব ভাইয়া? চলতি দ্বারা। দেখেন একই সূত্র, একই সাথে গাথা, জাস্ট সেখানে তারল্য ছিল, এখানে তারল্য সম্পদ এনেছি। আগে চলতি ছিল, এখানে চলতি সম্পদ এনেছি, ভাগ করেছি কিন্তু চলতি দায় দিয়ে, কারণ এই অনুপাতটার নামই হচ্ছে চলতি দায় পরিশোধ ক্ষমতা, সেজন্য চলতি দায় দিয়েই ভাগ করব। আর তারল্য বলাতে তারল্য সম্পদ আসবে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া চলতি সম্পদ তো চিনলাম, তো তারল্য সম্পদ কি? সোজা বাংলায় যদি বলতে যাই, চলতি সম্পদ যা, তরল সম্পদ বা তারল্য সম্পদ তা। আমি আবারও বলি, চলতি সম্পদ যা,
এই চলতি সম্পদ আর তরল সম্পদ প্রায় এক, তবে পার্থক্য যে যদি একই হয়ে থাকে তাহলে পার্থক্যটা কি, কেন লিখলেন আলাদা? সামান্য একটু পার্থক্য আছে, সেটা একটু আমি আপনাদের শুনাই। যেমন হচ্ছে আমরা এই যে খেয়াল করো, তড়িৎ সম্পদ, তড়িৎ বা সম্পদ বা তারল্য সম্পদ একই কথা, বা তরল সম্পদ সমান কি বললাম ভাইয়া? চলতি সম্পদ, একই জিনিস, তাই না? তাহলে পার্থক্য আছে কি? আমি বলছি ছোট্ট একটু পার্থক্য আছে। এই চলতি সম্পদের মধ্যে আমাদের দুইটা সম্পদ আছে। কয়টা সম্পদ? দুইটা সম্পদ। এই দুই ভাই হচ্ছে মনে করো একটু জাউরা টাইপের, হ্যাঁ একটু ভেজাল্লা টাইপের, অর্থাৎ এই দুইটা সম্পদকে আমরা চাইলেও দ্রুত নগদে রূপান্তর করতে পারবো না। তাহলে তারল্য সম্পদের সংজ্ঞা কি? দ্রুত নগদে রূপান্তর করার কথা। কিন্তু চলতি সম্পদ মানে তারল্য সম্পদ হলেও ওই চলতি সম্পদের মধ্যে দুইটা সম্পদকে দ্রুত নগদে রূপান্তর করা যায় না। সেজন্য এই তড়িৎ সম্পদ বের করার সময় ওই চলতি সম্পদ থেকে সেই দুইটা সম্পদ, একটা হচ্ছে মজুদ পণ্য, আরেকটা হচ্ছে অগ্রিম ব্যয়, এই দুইটা চলতি সম্পদ আমরা বাদ দিয়ে দিলেই আমরা তারল্য সম্পদ পেয়ে যাব বা তড়িৎ সম্পদ পেয়ে যাব। দ্যাট মিনস এই চলতি সম্পদের মধ্যে যে মজুদ পণ্য আছে আর তড়িৎ অগ্রিম ব্যয় আছে, এই দুইটাকে আমরা বাদ দিয়ে দিলেই আমরা পেয়ে যাব তড়িৎ সম্পদ। সবাই ক্লিয়ার কিনা একটু জানাই। তাহলে তড়িৎ সম্পদ আমরা চিনবো কিনা একটু সবাই জানাই। যার কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই করবেন, আমি এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। দেখেন আমি বলেছি তড়িৎ সম্পদ আর চলতি সম্পদ এক, কিন্তু এই চলতি সম্পদের মধ্যে দুইটা সম্পদ মজুদ পণ্য এবং অগ্রিম ব্যয়, যেটাকে আমরা কি করতে পারি না? দ্রুত নগদে রূপান্তর করতে পারি না। সেজন্য এই চলতি সম্পদ থেকে এই দুইটা সম্পদ আমরা বাদ দিলেই মূলত পেয়ে যাব তড়িৎ সম্পদ। সবাই ক্লিয়ার? ভাইয়া আজকে ইংলিশ ক্লাস হয়নি কেন? সেটা তো বলতে পারবো না, তবে ক্লাস তো তোমাদের হবে, আজকে হোক কালকে হোক ক্লাস হবে, ক্লাস মিস হবে না। তাহলে আমরা 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 একটু জানাই সবাই, আমরা একটু জানাই সবাই ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পেরেছে কিনা, সবাই বুঝতে পেরেছে কিনা, সবাই বুঝতে পেরেছে কিনা? সবাই বুঝতে পেরেছে কিনা একটু জানাই সবাই। ফুল ক্লাস মাত্র একটা দুইটা শেয়ার করছেন আপনারা, ভেরি স্যাড নিউজ ফর মি। ওকে বাই দ্য ওয়ে, সমস্যা নাই, আপনারা যে যেভাবেই শেয়ার করেন না কেন কোনো প্রবলেম নাই। আমি রিকোয়েস্ট করব সবাইকে, সবাই যাতে ক্লাসটা শেষ করি, অন্তত সবাই ক্লাসটা শেষ করলে আপনাদেরই উপকার হবে। সবাই ক্লিয়ার কিনা বলেন তো, সবাই ক্লিয়ার কিনা? ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি যারা আছেন সবাই একটু ক্লাসে আমরা মনোযোগী হয়ে যাই। ওকে ক্লাসে আমরা একটু মনোযোগী হয়ে যাই যাতে করে আমরা একসাথে কমেন্ট কে করেছেন? শুধু সুদ ও কর পূর্ব নিট মুনাফা কে বলেছেন? এটা দেখাবো সুদ ও কর পূর্ব নিট মুনাফা কিভাবে, এটা ক্লাসের শেষ দিকে দেখাতে হবে, কারণ আমরা প্রথমে বেসিক জিনিসটা শেষ করে রাইসা দেখাবো। ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকেন, আশা করি আপনি দেখতে পাবেন সকল সমস্যা। ওকে তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি তাহলে তড়িৎ সম্পদ। তবে এটার একটা আদর্শ মান আছে ভাই, আদর্শ মানটা কি? 1:1, মানে 1 টাকা চলতি দায়, 1 টাকা তড়িৎ সম্পদ। কোনো সমস্যা নাই, আদর্শ মান নিয়ে আমরা পরে কাজ করতে পারবো। এখন প্রশ্ন এসেছে, এখানে একটা প্রশ্ন এসেছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে কোন সম্পদের তারল্য সবচাইতে বেশি, সবচাইতে বেশি তারল্য মান বেশি। এখন তারল্য জিনিসটা মানে কি ভাইয়া? আমরা বলেছি তারল্য মানে হচ্ছে নগদে রূপান্তরের ক্ষমতা, নগদে রূপান্তরের ক্ষমতা। কিসের রূপান্তরের? নগদে, নগদে রূপান্তরের ক্ষমতা। তাহলে কোনটাকে আমরা খুব সহজে নগদে রূপান্তর করতে পারবো? সবাই একটু অ্যান্সার করি, সবাই একটু অ্যান্সার করি। ওকে সবাই একটু অ্যান্সার করি, কোনটাকে রাইসা ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব, ক্লাসের শেষ দিকে এটা দেখানোর চেষ্টা করব কোনটাকে আমরা খুব দ্রুত নগদে রূপান্তর করতে পারবো। এই যে 4টা অপশন আছে, অপশনে কি আছে ভাইয়া? শেয়ার আছে, দালান কোঠা আছে,
ঋণপত্র আছে, ট্রেজারি বিল আছে। এই চারটার মধ্যে কোনটাকে খুব সহজে দ্রুত নগদে রূপান্তর করা যায়? রাইসা নাফিয়া, বলছেন ক। থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি যারা আছেন একটু, প্রতাপ চক্রবর্তী বলছেন গ, দিদার জয় ক। বাকি যারা আছেন একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন। আপনারা সবাই একটু কমেন্ট করেন যাতে আমরা সবাই ক্লাসে মনোযোগী হতে পারি। ওকে, আপনারা সবাই একটু কমেন্ট করেন। ক্লাসে আপনারা সবাই চলে আসেন। ওকে, আপনাদের জন্য ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ক্লাস সবাই করেন, সবাই একটু একসাথে কমেন্ট করেন। বলেন তো কোন সম্পদের তারল্য সবচাইতে বেশি? এই প্রশ্নটাও আমাদের জিএসটি তে এসেছে, বুঝতে পেরেছেন? প্রশ্ন যদি আপনি রাইসা নাফিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকে বলেছেন, কমেন্ট করেছেন, ধন্যবাদ। দেখেন, শেয়ার কিন্তু চাইলে আপনি যখন তখন বিক্রি করতে পারবেন না, কারণ শেয়ার বাজারের মার্কেটে অনেক সময় শেয়ারের মূল্য উঠানামা করে। তার মানে আপনি কিন্তু আপনার লাভ ছাড়া, আপনার মোক্ষম সময় ছাড়া কিন্তু আপনি শেয়ার বিক্রি করে টাকা আদায় করতে পারবেন না। সো এই অপশনটা নেওয়া যাবে না। দালাল কোটা একটা স্থায়ী সম্পদ ভাইয়া, এই স্থায়ী সম্পদ একটা দীর্ঘমেয়াদী সম্পদ, এটাকে চাইলেই আপনি বিক্রি করতে পারবেন না সহজে, সময়ের ব্যাপার। ঋণপত্র মানে হচ্ছে যে পত্রের মাধ্যমে আপনি দীর্ঘমেয়াদে ঋণ নেন, তাহলে যেটার মাধ্যমে আপনি ঋণ নেন সেটাকে আমরা বলি ঋণপত্র। সো এটাকে নগদে রূপান্তর করার সক্ষমতা আপনার সহজে হবে না। আর সবচেয়ে অপশন হচ্ছে ট্রেজারি বিল, এটাই হবে অ্যান্সার। এখন আসেন ট্রেজারি বিল কি? ট্রেজারি বিল মানে হচ্ছে সরকার কর্তৃক যে স্বল্পমেয়াদী বিল ইস্যু করে আর আমাদের প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নেয়, সেটাকে আমরা বলি ট্রেজারি বিল। এই বিলটা আমরা যে কোনো সময় অবহারে বিক্রি করে এটাকে নগদে রূপান্তর করতে পারি। তার মানে সবচাইতে সহজে নগদে রূপান্তর করা যায় হচ্ছে ট্রেজারি বিলের টাকা। আশা করি বুঝতে পেরেছেন সবাই ট্রেজারি বিল কি। তাহলে ট্রেজারি বিল জিনিসটা হচ্ছে সরকার, মনে করেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন ঋণ দরকার, মনে করেন 5 লাখ টাকা ঋণ দরকার বা 1 লাখ টাকা ঋণ দরকার। তখন সে কি করেছে, 3 মাস মেয়াদি বা 6 মাস মেয়াদি একটা বিল ইস্যু করে যে কোনো একটা কোম্পানি থেকে ঋণ গ্রহণ করলো। অর্থাৎ সরকারের প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বল্প মেয়াদি যে বিল ইস্যু করা হয় সেটাকে বলা হয় ট্রেজারি বিল। এই ট্রেজারি বিল কারা কিনে? সাধারণত বিভিন্ন কোম্পানি কিনে। আর এই ট্রেজারি বিল মূলত মাথায় রাখবেন সবসময় অবহারে বিক্রি হয়। মনে করো এই ট্রেজারি বিলের দাম মনে করে আছে 1 লাখ টাকা, তো সরকার এটা মার্কেটে বিক্রি করবে ধরো 80,000 টাকা। আবার তুমি যে 80,000 টাকা দিয়ে ক্রয় করেছো, তুমি কিন্তু আবার এটাকে 1 লাখ টাকায় বিক্রি করবা। এই যে 20,000 টাকা হচ্ছে তোমার লাভ, এজন্যই ব্যবসায়ীরা এটা কিনে। ওকে, এটাকে বলা হয় ট্রেজারি বিল। আশা করি বুঝতে পেরেছো, আশা করি ক্লিয়ার সবাই। রাইসা ক্লিয়ার কিনা বলেন তো, ট্রেজারি বিল ক্লিয়ার কিনা? এখন বলছে দেখেন ভাইয়া, এই প্রশ্নটার অ্যান্সার আপনারা জানেন সবাই। তড়িৎ সম্পদ, তড়িৎ সম্পদ মানে কি ভাইয়া? আমি বলেছি কি তড়িৎ সম্পদ মানে হচ্ছে যে সম্পদকে আমরা দ্রুত নগদে রূপান্তর করতে পারি। তবে বলেছি যে চলতি সম্পদ মানে সাধারণত তড়িৎ সম্পদ। তবে চলতি সম্পদের মধ্যে দুইটা সম্পদ আছে, একটা হচ্ছে মজুত পণ্য বা সমাপনী মজুত পণ্য, আরেকটা কি যেটা আমরা বাদ দিলেই তড়িৎ সম্পদ পাবো। সবাই অ্যান্সার করে। রাইসা, আপনি ট্রেজারি বিলটা কি বুঝতে পেরেছেন? কমেন্টে জানাবেন। ওকে, জি ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে তড়িৎ সম্পদ মানে হচ্ছে চলতি সম্পদ থেকে আমরা সমাপনী মজুত পণ্য এবং কি বাদ দেব ভাইয়া? আমার ক্লাসে আপনারা রেসপন্স দেখাতে হবে, না হলে কিন্তু ক্লাস পাবেন না ভাইয়া। আমি রাগ করে কিন্তু ক্লাস বন্ধ করে দিব। ওকে, আমি কিন্তু আপনাদের সাথে রাগ করব। ওকে, তাহলে চলতি সম্পদ থেকে, আচ্ছা একটা বিষয় মানে আপনাদের শেয়ার করি। তাহলে চলতি সম্পদ থেকে আমরা কি বাদ দিই? সমাপনী মজুত পণ্য বাদ দিই আর অগ্রিম খরচ বাদ দিই। এটা তো আমরা সবাই জানি ভাই, এটা তো সবাই জানি আমরা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সময় নষ্ট করবো না, অনেক কাজ আমাদের, অনেক কাজ অলরেডি আমাদের প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গিয়েছে। আমরা আর বেশিক্ষণ ক্লাস নেব না, সর্বোচ্চ 20 মিনিট ক্লাস নেব, কারণ যেহেতু রেসপন্স কম আমরা এত বেশি নিব না ক্লাস। এত বেশি ফ্রিতে দিয়ে দিলেই সমস্যা। আমি চাই যে আপনাদের বেস্ট 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 সার্ভিস দেওয়ার জন্য, বাট আপনারা নিতে রাজি না, কিচ্ছু করার নাই। যারা আছেন তারা বুঝতে পারতেছেন ক্লাসটা কিরকম।
হচ্ছে। এখন একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি একটু, সেটা কি ভাইয়া, সেটা হচ্ছে একটু খেয়াল করেন, আমি যদি একটু শেয়ার করতে চাই তাহলে আমরা এখানে একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা এই যে চলতি অনুপাতের পরে বইটিতে আমরা তারল্য অনুপাত শিখেছি। এই তারল্য অনুপাতের কিন্তু আরো অনেক নাম আছে। অনেক সময় আমাদের প্রশ্নে কিন্তু ঘাপলা করে আপনাদেরকে এই তারল্য অনুপাত না দিয়ে অনেকগুলা নাম দিয়ে দিবে তারা। কি নাম? এই তারল্য অনুপাতকে অনেকে তড়িৎ অনুপাত বলে। খেয়াল করবেন, অনেকে তড়িৎ অনুপাত বলে, তড়িৎ অনুপাত। অনেকে তারল্য অনুপাত না বলে অনেকে দ্রুত অনুপাত বলে। কি? দ্রুত অনুপাত। অনেকে কুইক অনুপাত বলে, মানে দ্রুত ইংরেজি কুইক। অনেকে কুইক অনুপাত বলে, কুইক, কুইক অনুপাত। অনেকে তরল অনুপাতও বলে। কি অনুপাত? তরল অনুপাত। অনেকে আবার এটাকে অগ্নি পরীক্ষা অনুপাত বলে। কি অনুপাত? অগ্নি পরীক্ষা, অগ্নি পরীক্ষা অনুপাত, মানে এটা একটা আগুনের পরীক্ষা। ওকে, অগ্নি পরীক্ষা অনুপাত বলে। অনেকে এটাকে আবার অ্যাসিড টেস্ট অনুপাতও বলে। দেখেন কত নাম। অনেকে এটাকে কি বলে? অ্যাসিড টেস্ট অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত। তাহলে যেই অনুপাতই হোক না কেন, কাজ কিন্তু এক। কাজ কি? তড়িৎ অনুপাতের কাজ বা তরল অনুপাতের সূত্র কি? আমরা প্রতিষ্ঠানের তড়িৎ সম্পদকে, তড়িৎ সম্পদ তো আমরা চিনেছি কিভাবে বের করতে হয়। চলতি সম্পদ থেকে মজুত পণ্য আর অগ্রিম খরচ বাদ দিব, এটাকে আমরা চলতি দায় দ্বারা ভাগ করে দিব। ওকে, সবাই আশা করি ক্লিয়ার। তাহলে এই তড়িৎ অনুপাতের অনেকগুলা নাম থাকতে পারে, হ্যাঁ, অনেকগুলা ব্রাইভাদার থাকতে পারে, কোনো সমস্যা নাই। বিনিয়োজিত মূলধনটা কিভাবে নির্ণয় করবো এটাও রেখেছি আজকের ক্লাসে, বাট শেষ করতে পারবো কিনা জানি না। আজকে চেষ্টা করবো এটা বুঝিয়ে দেওয়ার জন্য। খুবই গুরুত্বপূর্ণ। বিনিয়োজিত মূলধনের জন্য আমি 6টা সূত্র জানি। বাংলাদেশের কোনো টিচার এতগুলা বিনিয়োজিত মূলধন এত ভাবে বের করতে পারবে না। আমি একটা খেলা দেখাবো তোমাদেরকে ক্লাসে যদি সুযোগ পাই, বাট মনে হচ্ছে আজকে আর পসিবল না, যেহেতু আমাদের লাইভের রেসপন্স কম আজকে। এনিহাউ হয়তো ঘোষণা দিয়ে ক্লাসটা নেওয়া হয় নাই বিদায় হয়তো অনেকে আসতে পারেন নাই, আমি বুঝতে পেরেছি। সমস্যা নেই, আমরা পরবর্তীতে আলোচনা করে দেব। তাহলে এবার আসেন তারল্য সম্পদ। বলছে তারল্য সম্পদ কোনগুলো? বলেন তো তারল্য সম্পদ কোনগুলো? আমরা কিন্তু আলোচনা করেছি, মনে আছে? তারল্য সম্পদ মানে তড়িৎ সম্পদ। এই তড়িৎ সম্পদ কোনগুলো ভাইয়া? অগ্নি অনুপাত আর তড়িৎ অনুপাত একই তো, তড়িৎ অনুপাতকেই অগ্নি অনুপাত বলে। এটা যেহেতু দ্রুত নগদে রূপান্তর করার ক্ষমতা অর্জন করে, সেজন্য এটা আগুনের ন্যায় কাজ করে বিধায় এটাকে অগ্নি অনুপাত বলে। একই জিনিস। তাহলে তড়িৎ অনুপাত, তরল অনুপাত, অগ্নি অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, দ্রুত অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত, কুইক অনুপাত সব এক, সব মানে তারল্য অনুপাত। ওকে, সবাই ক্লিয়ার? তারল্য সম্পদ কোনগুলো? আমি বলেছিলাম তারল্য সম্পদ মানে কি সম্পদ, আমি বলেছি মনে আছে? চলতি সম্পদ। আপনি চিনলেই হবে। শুধু চলতি সম্পদের মধ্যে দুইটা সম্পদ থাকবে না। কয়টা সম্পদ থাকবে না? দুইটা, দুইটা সম্পদ থাকবে না। তাহলে হাতে নগদ চলতি সম্পদ, ব্যাংক জমা চলতি সম্পদ, দেনাদার চলতি সম্পদ, প্রাপ্য বিল চলতি সম্পদ। ওকে, মজুত পণ্য আর অগ্রিম খরচ, মজুত পণ্য আর অগ্রিম খরচ চলতি সম্পদ, মাথায় রাখেন। কিন্তু এই দুইটা কি তড়িৎ সম্পদে থাকবে? থাকবে না। কারণ এই চলতি সম্পদ থেকে আমরা কি বাদ দিব? মজুত পণ্য আর অগ্রিম খরচ বাদ দিলেই তো আমরা তড়িৎ সম্পদ পাবো। সো সঠিক উত্তর কি হবে? আমাদের কি হবে বলেন তো? এটা কি আর বলা লাগে? আপনারা অনেকে ভুল অ্যান্সার দিয়েছেন, বিধায় আমার কষ্ট লেগেছে। কারণ হাতে নগদ আর ব্যাংক জমা তো চলতি সম্পদ, এটা আসবে। দেনাদার প্রাপ্য বিল চলতি সম্পদ। তো আমরা তো বলেছি তারল্য সম্পদ মানেই চলতি সম্পদ। তবে চলতি সম্পদের মধ্যে দুইটা সম্পদ তারল্য সম্পদ বের করার সময় বাদ দিতে হয়। একটা হচ্ছে ভাইয়া মজুত পণ্য, একটা হচ্ছে ভাইয়া অগ্রিম ব্যয়। তার মানে সঠিক উত্তর কি হবে? 1 আর 2। অপশন কোথায় আছে? কতে। সঠিক উত্তর 1 ও 2 কতে। ক অ্যান্সার যারা করেছেন তাদের উত্তর সঠিক হয়েছে। স্যার অনুপাতের নামই মনে রাখবো নাকি সূত্র মনে রাখবো? তোমাকে দুইটা জিনিসই মনে রাখতে হবে। একটা হচ্ছে অনুপাতগুলা কিভাবে আসে, আমরা ফাইনাল ক্লাসে আজকের পর কালকে একটা ফাইনাল ক্লাস নেব, সেখানে তোমরা তাদেরকে আরো টেকনিক্যালি ইজি বুঝিয়ে দিব। আর এই অনুপাতগুলোর ক্ষেত্রে কোনটা কোন অনুপাতের মধ্যে পড়ছে সেটা তোমার মাথায় রাখতে হবে। ওই যে 4টা অনুপাতের শ্রেণী আছে,
সেই শ্রেণীটা তোমার একটু মাথায় রাখতে হবে এমসিকিউর জন্য। ওকে, 7 নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখি সবাই পারি কিনা, সবাই পারি কিনা একটু দেখি। দেখেন প্রশ্নটা কি বলেছে, প্রশ্নটা বলেছে ভাইয়া চলতি সম্পদ হচ্ছে 5 লাখ টাকা, চলতি দায় 2 লাখ টাকা, মজুত পণ্য 1 লাখ টাকা, অগ্রিম খরচ এত টাকা হলে তরল অনুপাত। এই যে তরল অনুপাতের সূত্র কি ভাইয়া? তরল অনুপাত মানে তড়িৎ অনুপাত। তো তরল অনুপাতের সূত্র কি আমরা সবাই জানি, তাই না? তড়িৎ অনুপাত, অগ্নি অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত সব এক। তরল অনুপাতের সূত্র কি ভাইয়া? আমরা বলেছি তড়িৎ সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করতে। তো তড়িৎ সম্পদ মানে কি? এই যে তড়িৎ সম্পদকে, তড়িৎ সম্পদ বা তরল সম্পদকে আমরা কি করব? চলতি দায় দ্বারা ভাগ করব, তাই না? এখন তড়িৎ সম্পদ কি আছে, তড়িৎ সম্পদ কিভাবে বের করতে হবে ভাইয়া মনে আছে তো তোমাদের? আমরা এখানে চলতি দায় পেয়ে গেছি। চলতি দায় কত? 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা দিয়ে ভাগ করবেন। কাকে ভাগ করবেন বলেন তো? আপনাদের কাছ থেকে একটা অ্যান্সার চাচ্ছি। আপনারা তড়িৎ সম্পদ এখানে কত আছে, আমরা তড়িৎ সম্পদটা আপনারা আমাকে বের করে দেখান। এখানে 7 নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তড়িৎ সম্পদটা আপনারা মনে করে দেখান। তড়িৎ সম্পদটা মনে করে দেখান সবাই একটু কাইন্ডলি। সবাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের উন্নতি হয়েছে। এত উন্নতি হলে তো চলবে না ভাইয়া, সময় দিতে হবে বুঝছেন, টিচারদের সময় দিতে হবে, না হলে হচ্ছে কি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে সবার অ্যান্সার নিতে পারতেছি না, একটু রিকোয়েস্ট করব সবাই যারা লাইভে আছেন, লাইভে এখানে কারা কারা আছেন আমি জানি না, যারা লাইভে আছেন সবাই একটু একসাথে আমরা বলি ক্লাসটা কেমন ছিল, কেমন লাগতেছে, আপনারা আসলে ক্লাসে কতটুকু মনোযোগ দিতে পেরেছেন আমি জানি না। বাট আমি বলবো থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকে বলতেছেন ক, আচ্ছা ক তো বলতেছেন, অ্যান্সারটা কি হবে? আগে তড়িৎ সম্পদ আমরা বের করব। দেখেন আমি বলেছি এই যে চলতি সম্পদ আছে, এই চলতি সম্পদ থেকে আমরা মজুদ পণ্য আর অগ্রিম ব্যয়টা বাদ দিলেই তো আমরা তড়িৎ সম্পদ পাবো। তাহলে আমাদের চলতি সম্পদ আছে কত? 5 লক্ষ টাকা ভাইয়া। এই 5 লক্ষ টাকা থেকে আমরা কি বাদ দিব? মজুদ পণ্য 1 লক্ষ টাকা বাদ দিব, মানে 4 লক্ষ থাকবে। আবার অগ্রিম খরচ বাদ দিব কত? 20,000, তার মানে 3,80,000 থাকবে। তাহলে আমরা ভাগ করব কত দিয়ে? আমাদের চলতি দায় 2 লাখ টাকা দিয়ে। অর্থাৎ 2 লক্ষ টাকা দিয়ে তুমি কত টাকাকে ভাগ করবা? এই 5 লক্ষ থেকে 1,20,000 মাইনাস হয়ে যাবে, অথবা এইভাবে করতে পারো, এই দুটাকে ব্র্যাকেট দিয়ে প্লাস করে দিতে পারো। তাহলে 5 লক্ষ থেকে 1,20,000 মাইনাস করলে 3,80,000 টাকা। 3,80,000 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে দেখো আমরা শূন্যগুলা কাটবো, 1 1 2 2 3 3 4 4। ওকে, এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হয়? ওকে, 19 দুগুণে 38, তাহলে এটা হবে 1.9, অর্থাৎ 1.9:1। সঠিক উত্তর ক। সবাই যারা ক অ্যান্সার করেছেন সবারটা ঠিক হয়েছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। রাইসা নাফিয়া থ্যাংক ইউ ভেরি মাচ। দিদার জয়, চিমা থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। তোমরা বুঝতে পেরেছো তো কিভাবে বের করতে হয়? কারণ আমাকে তরল অনুপাত বের করতে বলছে ভাইয়া। তো তরল অনুপাত মানে হচ্ছে আমার কি করব, চলতি সম্পদ থেকে আমি মজুদ পণ্য আর অগ্রিম ব্যয় বাদ দিলে আমরা তড়িৎ সম্পদ পাবো, সেটাকে আমরা চলতি দায় দিয়ে ভাগ করে দিলেই তরল অনুপাতটা পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি, এতটুকু আমি বুঝতে পেরেছি। দেখেন পরের যে প্রশ্নটা এসেছে সেটা আমরা একটু নিয়ে ডিসকাস করি। প্রশ্নটা বলছে কি ভাইয়া? প্রশ্ন বলছে কোম্পানির আয়কর সঞ্চিতি জিনিসটা কি? কে বলতে পারবেন আয়কর সঞ্চিতি জিনিসটা কি? আয়কর সঞ্চিতি জিনিসটা কি? কে বলতে পারবেন? একটু জানান আয়কর সঞ্চিতি জিনিসটা কি, আমরা একটু জানি আয়কর সঞ্চিতি জিনিসটা কি।
রেওয়া মিলে দেওয়া আয়কর সঞ্চিতি আর সমন্বয় আয়কর সঞ্চিতি কি দায়? না, রেওয়া মিলে দেওয়া আয়কর সঞ্চিতি দায় না। এটা যারা আর্থিক বিবরণী করেছেন, আসলে কি আমি একটা কথা বলি আপনাদেরকে, এই অধ্যায়টা হচ্ছে ষষ্ঠ অধ্যায়। এটার আগের অধ্যায় কিন্তু আছে আর্থিক বিবরণী, যৌথ মূলধনী। সেটা করলে কিন্তু আপনি সম্পদ দায়, মালিকানা সত্ত্ব সংক্রান্ত টোটাল ধারণা পেয়ে যাবেন। তখন এই অধ্যায়টা আপনার কাছে আরো পান্তা ভাতের মতো লাগবে। কিন্তু সমস্যা হচ্ছে স্টুডেন্টরা অনেকে সেই অধ্যায়টা করেই না। এখন আয়কর সঞ্চিতি জিনিসটা কি সেটা আমি একটু বুঝাই। মনে করেন 2023 সালে আপনি আয় করেছেন, আপনার লাভ হয়েছে মনে করেন 2 লক্ষ টাকা। কত টাকা ভাইয়া? 2 লক্ষ টাকা। বলেন তো এই 2 লক্ষ টাকা যে লাভ হয়েছে বা আপনি আয় করেছেন, এটার উপর আপনাকে সরকারকে কর দিতে হবে। এখন 2023 সালে আপনি আয় করবেন কখন? শুরুতে আয় দেখাবেন না বছর শেষে আয় হয়? আমরা জানি বছর শেষে কি করি, আমরা টোটাল আয় থেকে ব্যয় মাইনাস করে আমরা নিট একটা আয় বের করি অথবা নিট মুনাফা বা লাভ বের করি, সেটার উপর আমরা কর দিই। তাহলে বছর শেষ করে আপনি হিসাবটা করেন, মানে তার মানে 2023 সালের শেষে আপনি একটা হিসাব করে কি বের করেন? নিট আয় বের করেন বা নিট মুনাফা বের করেন। এই নিট মুনাফা বের করে আপনি এটার উপর কর দেন কত সালে? 24 সালে গিয়ে। তার মানে 23 সালের শেষে আপনি 24 সালে কর দিবেন, সেটার জন্য একটা তহবিল গঠন করেন। তাহলে 24 সালে করটা প্রদান করা হয় মূলত 23 সালের, মানে 23 সালে আপনি শেষে গিয়ে কি করেন? ভবিষ্যতে আপনি কর দিবেন, সেটার জন্য একটা তহবিল সৃষ্টি করেন। এই তহবিলকে বলা হয় আয়কর সঞ্চিতি। এখন আয়কর সঞ্চিতি আমাদের দুই জায়গায় আমরা লক্ষ্য করতে পারি। আমরা অনেক সময় রেওয়া মিলে পাই, আবার সমন্বয়ে পাই। তবে মাথায় রাখবেন, কোনো কিছু না বললে আয়কর সঞ্চিতি এস মানে শাহাদাত মানে সমন্বয়। ওকে, আয়কর সঞ্চিতিটা সাধারণত আমরা সমন্বয়ের আয়কর সঞ্চিতিটা বুঝে নিব। আর সমন্বয়ের আয়কর সঞ্চিতি মানে হচ্ছে কি, আপনি ভবিষ্যতে যে আয়কর দিবেন, অর্থাৎ 2024 সালে আয়কর দিবেন, সেটার জন্য 2023 সালের শেষে যে আয় হয়েছে সেটার মনে করেন আপনি 10% একটা তহবিলে রেখে দিয়েছেন, যেটাকে আমরা বলবো হচ্ছে আয়কর সঞ্চিতি। তাহলে এই 2023 সালের শেষে আপনি 2 লাখ টাকার 10% কত টাকা? কত টাকা ভাইয়া? 20,000 টাকা। এই 20,000 টাকা একটা তহবিলে রেখেছেন, ভবিষ্যতে আপনি আয়কর দিবেন সেজন্য। তার মানে ভবিষ্যতের আয়কর প্রদানের জন্য বর্তমান বছরের শেষে নিট আয়ের বিপরীতে যে তহবিলটা সৃষ্টি করা হয় সেটাকে আমরা বলি আয়কর সঞ্চিতি। তাহলে আয়কর সঞ্চিতিটা যেহেতু আপনি আয়ের উপর দিতে হবে, এটা আপনাকে ভবিষ্যতে দিতে হবে ভাই। এই 20,000 টাকা আপনার কি বলেন তো? এই 20,000 টাকা আপনাকে অবশ্যই দিতে হবে। কারণ আপনি ধরেন 23 সালে এই যে 2 লক্ষ টাকা আপনার আয় ছিল, সেটার উপর আপনি 10% কর মানে এই 20,000 টাকা আপনাকে কবে দিতে হবে? 2024 সালে দিতে হবে। কোনো উপায় নাই। এই যে দিতে হবে কর, দিতে যেহেতু হবে, যা ভবিষ্যতে দিতে হবে তাই হচ্ছে দায়। দ্যাট মিনস আপনার আয়কর সঞ্চিতিটা অবশ্যই একটা দায়। কি দায়? যেহেতু এটা চলতি বছরের একটা দায়, কারণ চলতি বছরের আয়ের উপর আপনাকে দিতে হচ্ছে। আপনার এটা হচ্ছে চলতি বছর, এই আয়ের উপর দিতে হচ্ছে এই দায়টা। সেজন্য এটাকে আমরা বলবো কি দায় ভাইয়া? চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। চলতি দায়। আর চলতি দায় আরেকটা নাম বহিদায়। কারণ আমরা সবাই জানি দায় মূলত দুই প্রকার, একটা হচ্ছে অন্তদায়, আরেকটা হচ্ছে বহিদায়। এই দায় মানে হচ্ছে মূলত বহিদায়। তো এই বহিদায়ের মধ্যেই কিন্তু আমাদের কি আসবে? চলতি দায়ও আসবে, আবার দীর্ঘমেয়াদী দায়ও আসবে। সো চলতি দায়ও কার অংশ? বহিদায়ের অংশ। সো এটা চলতি দায়ও হবে, বহিদায়ও হবে। বহিদায় মানে হচ্ছে বাহিরের পক্ষের মানুষের কাছে আপনার দায়বদ্ধ। কারণ এই যে সরকারকে আপনি ট্যাক্স দিতে হবে, সরকার বাহিরের পক্ষ, সো এটা আপনার বহিদায়। দ্যাট মিনস আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যাহা চলতি দায় তাহাই বহিদায়, যাহা দীর্ঘমেয়াদী দায় তাহাই বহিদায়। অর্থাৎ এই যে আমাদের যে দায়টা সেটাকে আমরা বহিদায় বলবো। সো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে বলেন তো? বুঝাই যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি ভাইয়া? এটা একটা চলতি দায়, এটা একটা বহিদায়। আর এটা মালিকানা সত্ত্বের উপাদান হতেই পারে না।
কারণ এটা আমাদের ভবিষ্যতে দিতে হবে। কিসের উপর দিতে হবে? আমার চলতি বছরের আয়ের উপর ভবিষ্যতে কি দিতে হবে? এই টাকাটা পরিশোধ করতে হবে। সেজন্য এটাকে আমরা সঠিক উত্তর হচ্ছে 1 আর 2, 1 আর 2 ক। অর্থাৎ যারা ক অ্যান্সার করেছেন তাদেরটা রাইট, বাকি যারা করেছেন তাদেরটা ভুল আছে। এখন আসেন আমরা একটু একটা বিষয়, একটা প্রশ্ন হলো বিলম্বিত মুনাফা জাতীয় আয়। ভাই একটার মধ্যে আরেকটা কেন ঢোকান? বিলম্বিত মুনাফা জাতীয় আয় কি? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আয় হয় না। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় মানে যে ব্যয়টা আপনার আপনার কি হবে? চলতি বছর, মনে করেন 2024 সালে আপনি একটা ব্যয় করে ফেলছেন, যেটার ফল আপনি 25 সালে গিয়েও পাবেন, আবার 26 সালে গিয়েও পাইতে পারেন। ওকে, অর্থাৎ বড় অঙ্কের ব্যয় যেটা মুনাফা জাতীয় হলেও যার ফল দীর্ঘমেয়াদী থাকে, সেই জাতীয় ব্যয়কে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলি। যেমন বিলম্বিত বিজ্ঞাপন, হ্যাঁ, তারপরে প্রাথমিক খরচাবলী, এই জাতীয় ব্যয়গুলাকে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলি। অবলেখকের কমিশন, হ্যাঁ, আইনপত্রের খরচ, দলিল পত্রের খরচ, সেগুলাকে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলি। তো এই জিনিসগুলা আলাদা আমাদের, এটা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের আলোচনা। এখন আসেন আমরা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে চলতি দায় আর বহিদায়। আর সঠিক উত্তর আপনারা কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা বলেন তো? 1 ও 2 আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা মোটামুটি স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতার একবারই সর্বশেষ অনুপাতটা আজকে আলোচনা করব। এই অনুপাতটা আমাদের জন্য সর্বশেষ অনুপাত। সেটা কি ভাইয়া? এই অনুপাতটা হচ্ছে আমাদের চলতি মূলধন বা কার্যকরী মূলধন অনুপাত। তাহলে আমরা স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতার দুইটা অনুপাত শিখেছি, কি? চলতি অনুপাত, ত্বরিত অনুপাত। এবং এই রিলেটেড যাবতীয় যত তথ্য আছে, ম্যাথ আছে, আমরা সলভ করলাম। আজকে লাস্ট আলোচনা হচ্ছে চলতি মূলধন অনুপাত বা কার্যকরী মূলধন অনুপাত। তো চলতি মূলধন আর কার্যকরী মূলধন জিনিসটা একই, জাস্ট প্রশ্নে এক এক সময় চলতি মূলধন আসে, কোনো কোনো সময় কার্যকরী মূলধন আসে। এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারবো? দেখো, এটাকে সমাধান করার সহজ একটা ওয়ে হচ্ছে, আমরা একটা বিষয় জানি, এই যে চলতি সম্পদ, আমরা একটা বিষয় কি জানি? মূলধন সমান কি ভাইয়া? মূলধন কিভাবে বের করতে হয়? সম্পদ থেকে দায় মাইনাস করে। আমরা সবাই জানি মূলধন কিভাবে বের করতে হয়? সম্পদ থেকে দায় মাইনাস করে মূলধন বের করতে হয়। কারণ একটা ব্যবসা প্রতিষ্ঠানের টোটাল সম্পদ থেকে টোটাল দায় মাইনাস করে আমরা মূলধন পাই। এটা আমরা হিসাব সমীকরণে দেখে এসেছি, এ সমান এল মাইনাস প্লাস ওই। এখন এই যে একটা সূত্র আমি এখানে লিখলাম, খেয়াল করো, সম্পদ থেকে আমি কি করলাম? দায় মাইনাস করলাম। এখন একটা বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করি, এই মূলধনের আগে যদি আমি চলতি লাগাই তাহলে কি হয়? সেটা চলতি মূলধন। তাহলে এখানে সম্পদ ছিল আগে, সম্পদের আগে আমি এখানে চলতি লাগাবো, তাহলে কি হয়? চলতি সম্পদ। আবার এখানে দায় ছিল, দায়ের পূর্বেও আমি কি লাগাবো? চলতি লাগাবো, চলতি দায়। দ্যাট মিনস এই চলতি মূলধন বা কার্যকরী মূলধন মানে কি? আমার ব্যবসা প্রতিষ্ঠানের টোটাল চলতি সম্পদ থেকে ওই প্রতিষ্ঠানের চলতি দায় মাইনাস করার পর যেটা পাবো সেটাই চলতি মূলধন বা কার্যকরী মূলধন। এখন আমাকে তো চলতি মূলধন বা কার্যকরী মূলধন বের করতে বলে নাই, বলছে সেটার অনুপাত বের করতে। তাহলে আমি কি করব? এই যে চলতি মূলধনকে আবারও কার দ্বারা ভাগ করব? স্বল্পমেয়াদী দায় বা চলতি দায় দ্বারা ভাগ করব। তাহলে আমি যদি চলতি মূলধনকে চলতি দায় দ্বারা ভাগ করে দিই, তখন আমরা পাবো চলতি মূলধন অনুপাত। অনুপাত বললেই ভগ্নাংশটা আসবে, আর অনুপাত না বললে ভগ্নাংশটা আসবে না। তাহলে আমরা প্রথমে জানবো যে চলতি মূলধনটা আসলে কি। একটা ব্যবসা প্রতিষ্ঠানের চলতি সম্পদ থেকে চলতি দায় মাইনাস করলেই চলতি মূলধনটা পাবো। সেই চলতি মূলধনকে চলতি দায় দ্বারা ভাগ করলে আমরা চলতি মূলধন অনুপাত পাবো। আমরা কি সবাই বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা একটু দেখব যে চলতি মূলধনের অংশ নয় কোনটি। খেয়াল করো, আমরা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্নটা একটু নিচ্ছি। চলতি মূলধন, সরি, আগের প্রশ্নটা আগে আমরা একটু সলভ করি। ওকে, আগের প্রশ্নটা একটু দেখি। সেটা হচ্ছে চলতি মূলধনের অংশ নয় কোনটি। ভাইয়া চলতি মূলধনের অংশ নয়, তো চলতি মূলধনের মধ্যে আমরা কি পাই? আমরা কি পাই মনে আছে? একটু আগে আমরা দেখালাম চলতি মূলধন মানে হচ্ছে আমরা কি পাবো? চলতি সম্পদ থেকে কি করব? চলতি দায় মাইনাস করব। চলতি দায় মাইনাস করলে আমরা চলতি মূলধন পাবো।
সো এই বিষয়টা থেকে আমরা এখন অ্যান্সার করব। তাহলে চলতি মূলধনের মধ্যে কি থাকবে? চলতি সম্পদ থাকবে এবং চলতি দায় থাকবে। তাহলে এই দুইটা বিষয়ের মধ্যে আমরা কি কি পাবো সেটাই হচ্ছে চলতি মূলধনের অংশ। যেটা থাকবে না সেটা চলতি মূলধনের অংশ নয়। কারণ এই প্রাপ্য বিল জিনিসটা কি বলেন তো? প্রাপ্য বিল জিনিসটা কি? ওহ গড, সবাই একটু অ্যান্সার করেন তো প্রশ্নটার অ্যান্সার। আমি তো অ্যান্সার প্রায় বলেই দিয়েছি, তোমরা একটু অ্যান্সার করো তো। নেট স্লো কেন বুঝলাম না। সবাই সবাই একটু অ্যান্সার করি। আয়েশা সুলতানা, সোহা, সোহানা, সাবিয়া আক্তার, যারা অ্যান্সার করতেছেন সবাইকে ধন্যবাদ। সবাই বুঝতেছেন তো? দেখেন তো চলতি মূলধনের অংশ নয় কোনটি, আমরা সবাই একটু অ্যান্সার করি। ওকে, অনেকে অ্যান্সার করতেছেন। দেখেন প্রাপ্য বিল কি? প্রাপ্য বিল আমরা বলেছি এটা একটা চলতি সম্পদ, এটা একটা চলতি সম্পদ। স্বল্পমেয়াদী ব্যাংক লোন, ব্যাংক লোন মানে হচ্ছে দায়। ব্যাংক থেকে আপনি লোন নিয়েছেন, ঋণ নিয়েছেন, এটা দায়। তার মানে এটা কি দায় হবে? স্বল্পমেয়াদী দায় বা চলতি দায়। প্রদেয় লভ্যাংশ যেটা আপনাকে দিতে হবে, এটাও আপনার কি দায়? চলতি দায়। দ্যাট মিনস আপনি, আপনারা কেন বুঝলেন না বুঝলাম না, আপনি প্রথম যে তিনটা অপশন পেয়েছেন, প্রাপ্য বিল, স্বল্পমেয়াদী ব্যাংক লোন, প্রদেয় লভ্যাংশ, তিনটাই হচ্ছে কি চলতি সম্পদ এবং চলতি দায় রিলেটেড। এখন এই তিনটাই যদি চলতি সম্পদ এবং চলতি দায় রিলেটেড হয় তাহলে এর বাইরে যেটা সেটাই তো উত্তর হবে। কারণ বলছে চলতি মূলধনের অংশ নয়, তাহলে চলতি মূলধনের অংশ নয় হচ্ছে যেটা চলতি সম্পদ এবং চলতি দায় সেটা। আমি লাইভটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আপনারা একটু কমেন্ট করেন তো, একটু কাইন্ডলি কমেন্ট করেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, আপনারা একটু জানান। ক্লাসটা বোঝা যাচ্ছে তো? থ্যাংক ইউ ভেরি মাচ যারা লাইভে আছেন। প্রতাপ চক্রবর্তী নয়ের এ বলছেন কোন দুঃখে বলেন তো? এটাও জিএসটির একটা প্রশ্ন কিন্তু, হ্যাঁ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোন দুঃখে বলছেন? বলছে চলতি মূলধনের অংশ নয়। তো চলতি মূলধন বের করতে হয় আমাদের চলতি সম্পদ এবং চলতি দায় দিয়ে। তাহলে চলতি সম্পদ আর চলতি দায় তো চলতি মূলধনের অংশ। চলতি সম্পদ ও চলতি দায় তো চলতি মূলধনের একটা অংশ। ওকে, হ্যাঁ কেমন লাগে? সবাই ক্লিয়ার? সব ঠিক আছে, আমার এখানে একটু প্রবলেম হচ্ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে গ্যাস লাইনের জন্য সিকিউরিটিজ, খেয়াল করো, গ্যাস লাইনের জন্য সিকিউরিটি জমা জমা হবে। হ্যাঁ, এটা হচ্ছে স্থায়ী মূলধনের একটা অংশ। আর গ্যাস লাইনের জন্য আপনি সিকিউরিটি জমা দিয়েছেন, এটা আপনার বড় অঙ্কের একটা ব্যয়। সো এটা স্থায়ী মূলধনের একটা অংশ। আর এটা হচ্ছে স্থায়ী মূলধন। ওকে, স্থায়ী মূলধন, অনেক সময় প্রশ্ন আসতে পারে, এটা স্থায়ী মূলধনের অংশ। আশা করি বুঝতে পেরেছেন। এবার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। বলছে এই প্রশ্নটা একটু আমরা দেখব। ওকে, এই প্রশ্নটা আমরা একটু দেখব। বলছে কি ভাইয়া? বলছে চলতি মূলধন অনুপাত হচ্ছে 4:1। চলতি সম্পদ হচ্ছে 20,000 টাকা হলে চলতি দায় কত? প্রশ্ন বলেছে এটা। আমরা এটার একটু অ্যান্সার নেব, এটার একটু অ্যান্সার নেব আজকে। তাহলে আমরা মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। সবাই একটু লাইভে একটু রিয়েক্ট করো। সবাই সবাই একটু রিয়েক্ট করো, আমি দেখতে চাচ্ছি।
আমরা ক্লাসটা শেষ করে দিব, ওকে, বেশি সময় নেব না। দেখো চলতি মূলধন অনুপাত বলছে 4:1। এখন আমরা সবাই জানি চলতি মূলধন অনুপাত মানে কি, খেয়াল করো। চলতি মূলধন অনুপাত, চলতি মূলধন অনুপাত মানে ভাইয়া কি, চলতি মূলধনকে আমরা চলতি দায় দ্বারা ভাগ করব, তাই না? চলতি মূলধন ভাগ চলতি দায়। আমি ভেঙে ভেঙে বুঝাচ্ছি, এটা এক লাইনে করা যায়, এক নিমেষে করা যায় এটা, তারপরেও দেখাচ্ছি। তাহলে চলতি মূলধন অনুপাত মানে হচ্ছে আমরা চলতি মূলধনকে চলতি দায় দ্বারা ভাগ করব। এখন আসো, বলছে 4:1। 4:1 মানে হচ্ছে এই যে 4 আর 1, এটাকে ভাঙালে এরকম হয়, 4:1 হয়, অনুপাত একটা ভগ্নাংশ। তার মানে এখানে 4 কি বলেন তো? 4 হচ্ছে চলতি মূলধন, চলতি মূলধন হচ্ছে 4, আর 1 কি? 1 হচ্ছে চলতি দায়। এতটুকু আমরা ক্লিয়ার তো সবাই? মানে এখানে 4 হচ্ছে চলতি মূলধন, 1 হচ্ছে চলতি দায়। তাহলে আপনাকে তো আর চলতি মূলধনও প্রশ্নে দেওয়া নাই, চলতি দায়ও প্রশ্নে দেওয়া নাই। প্রশ্নে আছে কি? প্রশ্নে আছে আপনার চলতি সম্পদ। তাহলে চলতি মূলধন যদি 4 হয়, চলতি দায় যদি 1 হয়, চলতি সম্পদ কত হবে? 5। সোজা কথা। অর্থাৎ চলতি মূলধন আর চলতি দায়ের যোগফলই কিন্তু চলতি সম্পদ। কিভাবে সেটা আমি এখানে দেখাই। দেখো আমরা কিভাবে বের করি, আমরা জানি চলতি মূলধন মানে কি, আমরা স্বাভাবিকভাবে চলতি মূলধন কিভাবে বের করি? চলতি সম্পদ থেকে চলতি দায় মাইনাস করি, তাই তো? সবাই একটু খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। এই যে এইভাবে আমরা চলতি মূলধন বের করি। দেখো এখন আমার এখানে চলতি মূলধন আছে কত? 4, আমি বসালাম, সমান চলতি সম্পদ আমি জানি না, চলতি দায় কত? 1। তাহলে এটাকে যদি মাইনাসটাকে আমি পক্ষান্তর করি এই পাশে আনি, তাহলে কি হয়? বা দিয়ে যদি আমি দেখাই 4 যোগ 1, কারণ সমান চিহ্নের এই পাশে চলে আসলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর এখানে চস, চস মানে চলতি সম্পদ। দ্যাট মিন চলতি সম্পদ মানে কত? 4 আর 1 5, মানে চলতি সম্পদ 5 হয়। ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? আমরা চলতি সম্পদের মানটা আমি আলাদা করে বের করে নিলাম তোমাদের জন্য। আন্দাজি ক খ দিও না, আগে একটু বোঝার চেষ্টা করো। তাহলে চলতি মূলধন আর চলতি দায় যোগ করলে আমরা চলতি সম্পদ পাই, সেটা ক্লিয়ার কিনা? কারণ চলতি মূলধন, চলতি সম্পদ থেকে চলতি দায় মাইনাস করলে তো চলতি মূলধন। এখন চলতি মূলধন আছে, চলতি দায় আছে, তার মানে এই দুইটা যোগ করে দিলে আমরা চলতি সম্পদ পাবো। সেটা কিভাবে, সেটা আমরা এখানে দেখিয়েছি। একটু এসএস দিয়ে রাখো, স্ক্রিনশট দিয়ে রাখো, ওকে। এখন আমরা একটা দেখব। তাহলে আমি চলতি সম্পদের মান কত পেলাম? আমি চলতি সম্পদের মান, খেয়াল করো, আমি সবগুলোর মান দেখাচ্ছি, 5 পেলাম। চলতি দায়ের মান কত পেলাম? 4 পেলাম। চলতি মূলধনের মান 4 পেলাম, চলতি দায়ের মান 1 পেলাম। তাহলে আমি সব মুছে দিই, সব মুছে দিয়ে আমি এখন হুজুর হয়ে যাব। দেখো আমাদের এখানে চলতি মূলধন কত পাইছি? 4। চলতি দায় কত? চলতি দায়ের মান পেয়েছি কত? 1। আর চলতি সম্পদের মান পেয়েছি আমরা 5। তো আমাকে প্রশ্নে দেওয়া আছে কি? চলতি সম্পদের মান 20,000। এটা কত এর মান? 5 এর মান। যার মান দেওয়া থাকে সেটা দিয়ে ভাগ করবা, তাহলে আমি 1 এর মান পাবো। আমাকে প্রশ্নে চেয়েছে চলতি দায় মানে কার মান? 1 এর মান। 1 দিয়ে গুণ করলে হবে, না করলেও হবে। তাহলে 20,000কে 5 দিয়ে ভাগ করলে আপনি অ্যান্সার পাবেন 4,000। এটাই হবে সঠিক উত্তর, 4,000। গ, যারা যারা গ করেছেন সবাই বুঝতে পেরেছেন। আমরা সবাই 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 ক্লিয়ার কিনা একটু জানাই। 100টা কমেন্ট অন্তত হলে তো হতো। আপনারা ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সবাই বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন ক্লাসটা? সবাই ক্লিয়ার? এই ম্যাথে কারো কোনো প্রবলেম আছে? ম্যাথ নিয়ে আর কারো কোনো সমস্যা আছে? আজকে আমরা যতটুকু আলোচনা করেছি
ততটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা? তাহলে আমরা চলতি অনুপাত সংক্রান্ত যত আলোচনা ছিল সবই করেছি না? স্ক্রিনশট দেওয়া যায় না, কেন যায় না? স্ক্রিনশট দেওয়া যায় তো। আচ্ছা আচ্ছা, যারা ক্লাসটা করেছেন একটু সত্যি কথা বলেন তো, ক্লাস কেমন লাগলো? আপনারা কি ক্লাস বুঝতে পেরেছেন? মানে অনুপাতের ক্লাস কি আপনাদের কাছে আসলে কঠিন মনে হয়েছে? একটু জানান তো আমাকে, আপনারা কি ক্লাস বুঝতে পেরেছেন? ক্লাস কি বুঝতে পেরেছেন বলেন তো? ক্লাস বুঝেছেন সবাই? ক্লাস কেমন ছিল? ক্লাস কেমন লাগলো? কেমন বুঝলেন একটু বলেন। আমরা যতগুলা প্রশ্ন সলভ করছি, যতগুলা অনুপাত সলভ করেছি, এখানে কারো কোনো প্রবলেম ছিল কিনা? আর কিছু প্রশ্ন ছিল 2-3 জনের, আপনাদেরকে রিকোয়েস্ট করব, কালকে ক্লাস হচ্ছে ঠিক 8টা 20 মিনিটে, কালকে রাত 8টা 20 মিনিটে অ্যাকাউন্টিং এর পরের অংশ থেকে আমরা ক্লাস করব, এর পরের অংশ থেকে। তাহলে কালকের ক্লাসটা ঠিক এর পরের অংশ থেকে হবে, ওকে? তো যারা ক্লাসটা করবেন অবশ্যই 8টা 20-এ চলে আসবেন ইনশাল্লাহ, আর বন্ধু বান্ধব সহ আসবেন। আমি রিকোয়েস্ট করব সবাইকে, যারা ক্লাস করেছেন তারা অবশ্যই আজকের ক্লাস শেষে একটা মন্তব্য করবেন। আর ক্লাসটা যারা স্ক্রিনশট নিতে পারেন না, ক্লাস শেষে একটু পরে লাইভটা থাকবে, সেখান থেকে দেখে দেখে স্ক্রিনশট দিয়ে নেবেন। আগামীকালকে ক্লাস শেষে আমরা একসাথে পিডিএফটা দিয়ে দেব। আর অবশ্যই আমাদের কিন্তু এইচএসসি 26 ব্যাচ এবং 25 ব্যাচ দুটাতেই আলাদা আলাদা ভাবে ভর্তি চলছে। আপনারা অবশ্যই দেরি না করে নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি হয়ে যাবেন, কারণ আপনাদের জন্য আমরা যে সার্ভিসটা দেব সেটা অনেক অনেক বেস্ট। আজকের ক্লাসে আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের পড়ানোর মানটা কিরকম। সো সবাইকে রিকোয়েস্ট করব, সবাই সবার জায়গা থেকে আপনারা ক্লাসে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আর যাদের প্রয়োজন মনে হচ্ছে যে আমি সামান্য কিছু টাকা দিয়ে আমি পেইড ব্যাচে ভর্তি হব, তারা অবশ্যই ভর্তি হয়ে যাবেন। অনেক বেশি বেশি ম্যাটেরিয়াল সহ আপনারা অনেক জিনিস পাবেন, যেটা আসলে আপনাকে আর কোনো দিকে ভাবতে হবে না যদি এখানে আপনি অ্যাড হন। আরেকটা বিষয় না বললে নয়, সেটা হচ্ছে আজকের ক্লাসের পরের অংশ থেকে আমরা আগামীকালকে শুরু করব, ওকে? আলহামদুলিল্লাহ ভালো ছিল ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা শুরু থেকে শেষ পর্যন্ত লাইভে ছিল সবাইকে। আর রিকোয়েস্ট করবো অবশ্য আমাদের একটু মানে রেসপন্স বাড়ানোর জন্য, না হলে কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেকে ফ্রি ক্লাস দিবে না। সো এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন, ওকে? থ্যাংক ইউ ভেরি মাচ। আগামীকাল ঠিক 8টা 20 মিনিটে ইনশাল্লাহ আমরা আপনাদের সামনে উপস্থিত হব এটার দ্বিতীয় অংশ নিয়ে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।